আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। অনুশীলনী প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজ আমরা গত 3টা ক্লাসে পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা একদম সবকিছু শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করছি ফার্স্ট পেপার দিয়ে গুণগত রসায়ন। আমরা এই গুণগত রসায়ন এই চ্যাপ্টারটিতে 4টা পার্টে বিভক্ত করেছি। 4টা পার্টে বিভক্ত করে আমরা এই ক্লাসগুলো সাজিয়েছি। ইনশাল্লাহ যারা যারা ক্লাসে যুক্ত হয়েছ সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই, যাতে করে সবাই ক্লাসটি করতে পারে। আমরা বেশি সময় নেব না, কারণ এই ক্লাসগুলো অনুশীলনী প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজ। তোমরা রেসপন্স করতে থাকো, আমরা প্রত্যেকটা প্রশ্ন সমাধান করিয়ে দেব। ওকে, ঠিক আছে। যারা যারা যুক্ত হয়েছো তারা কাইন্ডলি একটু ক্লাসটি শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিই। আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমরা গুণগত রসায়নের পার্ট 1 শুরু করতে যাচ্ছি। আর সবকিছু সাউন্ড কোয়ালিটি ঠিক আছে একটু জানিয়ে দাও, আমি চেক করে নিচ্ছি। ওকে, সবকিছু ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। দেখো 1 নাম্বার যে কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন কি বলছে? একদম একটা ইজি একটা কোশ্চেন। যেটা বলছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়? একদম ইজি একটা কোশ্চেন। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করা হয়? এটা আমরা সকলে জানি, সেটা কি জিঙ্ক সালফাইড। আর এই জিঙ্ক সালফাইডে কি কি প্রশ্ন আসতে পারে? এটা একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, বা ইংলিশ টার্মে পরীক্ষা আসতে পারে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, বা ইংলিশ টার্মটা আসে নিচের কোনটি ফসফরেসেন্ট সাবস্টেন্স। এই ইংলিশ টার্মগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ফসফরেসেন্ট সাবস্টেন্স। তাহলে নিচের পরীক্ষা যদি কোশ্চেন আসে নিচের কোনটি ফসফরেসেন্ট সাবস্টেন্স বা অনুপ্রতিষ্ঠিত পদার্থ, তাহলে থাকবে কোনটা? জিঙ্ক সালফাইড। এখন এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে, আমরা এত কিছু এই রাদার পরীক্ষা কেন জিঙ্ক সালফাইড পর্দাটা ইউজ করে থাকি? এটা আলফা কোণার দিক পরিবর্তন করার জন্য নাকি আলফা কোণার দিক পরিবর্তন বোঝার জন্য? এটা আলফা কোণার দিক পরিবর্তন বোঝার জন্য। এটা আলফা কোণার দিক পরিবর্তন বোঝার জন্য জাহাঙ্গীর ইউনিভার্সিটি এই প্রশ্নটা আসছিল। আলফা কোণার দিক পরিবর্তন বোঝার জন্য, দিক পরিবর্তন বোঝার জন্য অপশনে ছিল আলফা দিক পরিবর্তন করার জন্য, এ নাম্বারে, বি নাম্বার ছিল বোঝার জন্য। তো অনেকে যারা সবাই অ্যান্সার দিয়েছিল আলফা কোণা দিক পরিবর্তন করার জন্য, সেক্ষেত্রে কিন্তু 1.25। কারণ এই যে জিঙ্ক সালফাইড কিন্তু যেদিকে আপনার আলফা কোণাটা হিট করে, মনে করেন আমাকে যদি একটা পরমাণু নেই, এখানে একটা এখানে যদি লেড ব্লক নেই, যদি লেড ব্লক তেজস্ক্রিয়, এখানে পলোনিয়াম মৌল আছে, বিভিন্ন এখানে তেজস্ক্রিয় রশ্মি এখানে বিকিরিত হচ্ছে, এখান থেকে একটা আলফা কোণা ইনপুট দিই, ঠিক আছে? তো এই যে আমাদের পর্দা আছে, এই পর্দাটা কি? জিঙ্ক সালফাইড একটা পর্দা। তো এই জিঙ্ক সালফাইডটা কি? অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এখন কথা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থটা কি? কোনো একটা উৎসের উপর তুমি যদি আলো ফেলাও, আলো ফেলার পরে সেই উৎসটাকে যদি আমি সরিয়ে নেই, কিছুক্ষণ ধরে কয়েক সেকেন্ড ধরে বিকিরণ করে, সেটাকে বলা হয় অনুপ্রভা। 3টা টার্ম রয়েছে, একটা অনুপ্রভা, একটা প্রতিপ্রভা, আর একটা শতপ্রভা। এই 3টা আমরা বুঝতে পারি না। তো আমি একটু বলে দিই, যারা এই ক্লাসে নোট করতেছো তারা এই টার্মগুলো খুবই সুন্দর করে লিখে রাখবা, কারণ এই 3টা টার্ম আমাদের অনেকে বুঝতে অসুবিধা হয়। আগে আমরা পড়তেছি কি প্রতিপ্রভা। প্রতিপ্রভাটা কি? কোনো একটা বস্তুর উপর তুমি যদি আলো ফালাও, সেই আলোর উৎসটা তুমি যদি সরিয়ে নাও, তাহলে সাথে সাথে যে বিকিরণটা হবে সেটা কি? প্রতিপ্রভা। এখন যে সাথে সাথে যে বিকিরণ, অনেকে এটার সাথে তোমরা শতপ্রভার সাথে অনেকে মিসকনসেপশনে ফালিয়ে দাও। তো সাথে সাথে যে বিকিরণ সেটা কি মনে রাখবা? প্রতিপ্রভা, ঠিক আছে? আর অনুপ্রভা কয়েক সেকেন্ড ধরে কি করো? বিকিরণ করো। অর্থাৎ কোনো একটা আলো ফেলাইলা, আলো ফেলার পর যে উৎসরে তুমি সরিয়ে নাও, দেখবে কয়েক সেকেন্ড পর সেটা দেখা যাচ্ছে, বা কয়েক সেকেন্ড ধরে আলোটা কি বিকৃত হচ্ছে, এটা কি? অনুপ্রভা। আর শতপ্রভাটা কি? অনেকক্ষণ ধরে বিকিরণ করবে। কোনো একটা উৎস আলো ফালানোর পরে আলো উৎসটা যদি সরিয়ে নাও, অনেকক্ষণ ধরে যে বিকিরণ করে, অনেকক্ষণ ধরে সেটা যদি বিকিরিত করতে থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো? শতপ্রভা। অর্থাৎ অনুপ্রভা, প্রতিপ্রভা, শতপ্রভা। যারা নোট করতেছো তারা এই 3টা টার্ম আমি যেগুলো বললাম, 3টা টার্ম লিখে ফেলবা, কারণ এই 3টা টার্ম কিন্তু পরীক্ষা ক নাম্বারে কিন্তু চলে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার করা টাফ হয়ে যায়। আশা করি এই 3টা টার্ম এখন সকলে অ্যান্সার করতে পারবা।
তাহলে এখন হচ্ছে জিঙ্ক সালফাইড কি আলফা কোণ, অর্থাৎ আলফা কোণটা আমাদের এখানে ইনপুট দেই, অর্থাৎ কোন জায়গায় আমাদের হিট করবে সেটা আমরা কিন্তু এটা বুঝতে পারি। অর্থাৎ যদি এইখানে যদি হিট করে তাহলে আমি এখানে একটা কি জ্বলে উঠবে, আলো জ্বলে উঠবে। সেখানে কি জ্বলে উঠবে, একটা হচ্ছে আলো জ্বলে উঠবে। মনে হয় এখানে একটা হিট করলো, এখানে একটা কি জ্বলবে, আলো জ্বলে উঠবে। তাহলে আমরা কি করতে পারি, জিঙ্ক সালফাইড কেন ইউজ করে থাকি এই পর্দাটা, হচ্ছে কি আলফা কোণের দিক পরিবর্তন বোঝার জন্য। আলফা কোণটা কি এই দিক দিয়ে বিকৃত হচ্ছে নাকি এই দিক দিয়ে বিকৃত, সেটা আমি বুঝতে পারি। একদমই কমন একটা কনসেপ্ট, একাডেমিক যাদের কনসেপ্ট বা বেসিক ক্লিয়ার তারা কিন্তু এই প্রশ্নটা একদমই করতে মানে ইজিলি অ্যান্সার করতে পারবা। তো সেই ক্ষেত্রে দেখো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, নিচে কোনো 49টি পদার্থ বা ইংলিশ টার্মে যদি দেয় যেগুলো ফসফরেসেন্ট সাবস্টেন্স, সেক্ষেত্রে থেকে জিঙ্ক সালফাইড। আর জিঙ্ক সালফাইড কেন ইউজ করা হয়, আলফা কোণের দিক পরিবর্তন করার জন্য। আর তিনটা টার্ম বলছি, অনুপ্রভা, প্রতিপ্রভা, শতপ্রভা। তিনটা টার্ম তোমাদের সংজ্ঞা মুখে বলে দিলাম, নোট করার সময় অবশ্যই কিন্তু সংজ্ঞাটা লিখবা, ঠিক আছে। তাহলে 1 নম্বর প্রশ্নটা, একের হচ্ছে কি বি নাম্বারটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 3p অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার জানিয়ে দাও। 3p অরবিটালের বেলায় n ও l এর মানটা কি হবে? একদম হচ্ছে ইজি একটা কোশ্চেন, এটা হচ্ছে সকলের পারার কথা। কি বলছে, 3p অরবিটালের ক্ষেত্রে n ও l এর মান নিচে কোনটি হবে? আমার কি বলছে, 3p অরবিটাল বলে দিছে। যেহেতু 3p অরবিটাল এখানে বলে দিছে, তার মানে হচ্ছে এখানে আমরা জানি কি 3p অরবিটাল। আমার কিসের নির্ণয় করতে বলছে, n এর মান, এটা কি l এর মান। nটা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, lটা কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সেক্ষেত্রে আমি বলি nটা হচ্ছে প্রধান শিক্ষক, lটা কি সহকারী শিক্ষক। এখন প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষকের মধ্যে হয়তো কোনটা আগে থাকবে, অবশ্যই কি থাকবে প্রধান শিক্ষকের মর্যাদা একটু বেশি না, র্যাঙ্কটা একটু বেশি, তারপরে কিন্তু সহকারী শিক্ষক থাকে। তার মানে এই যে 3টা দেখতেছো এটা হচ্ছে কি n এর মান, অর্থাৎ কি প্রধান শিক্ষক বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত, n এর মান হচ্ছে কি 3। এখন বলছে l এর মান, অর্থাৎ l এর মান কি সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক কিন্তু অনেক কিছু থাকতে পারে, অনেকগুলোই থাকতে পারে, একজন থাকবে, বিষয়টা এরকম না। তো আমাদের বিভিন্ন অরবিটাল যে রয়েছে, আমরা জানি কি এস পি ডি এফ, 4টা অরবিটালের জন্য এল এর মান জানতে হবে। এস এর জন্য কি 0, পি এর জন্য হচ্ছে কি 1, ডি এর জন্য কি 2, এফ এর জন্য কি 3। এখন দেখবো এই যে এন এর পাশে কোন অরবিটাল আছে, পি অরবিটাল আছে। যেহেতু পি অরবিটাল আছে, তাহলে পি এর জন্য কি স্পেসিফিক একটা কি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান আছে, সেটা পি এর জন্য এল এর মান কত 1। তাহলে এখানে কি লিখবো, এল হচ্ছে কি 1। এখন দেখবো n3 আর 1 কোথায় আছে, n3 l1 কোথায় আছে, বি নাম্বারে। তাহলে এখানে হচ্ছে কি বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আশা করি 2 নাম্বারটা বুঝতে পারছো। আমরা এবার হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি মৌলের পরমাণুর বহিঃস্তরে 2টি অরবিটাল ইলেকট্রন বিন্যাস হলো এত। পর্দায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করো। এটা হচ্ছে 9-10 মানে একটা কোশ্চেন, 9-10 বেসিক পর্দায় সারণীতে মৌলের অবস্থান। অর্থাৎ যখন আমি কেমিস্ট্রি পড়াই, যখন হচ্ছে যারা নবম দশম শ্রেণী রয়েছে তাদের যখন একটা পর্দায় সারণী চ্যাপ্টারে পড়ানো হয়, সেই চ্যাপ্টারে একটা কোশ্চেনে, যেটা পেইড কোশ্চেন, অলওয়েজ প্রত্যেকটা বোর্ডে আসে, একটা মৌলের পারমাণবিক সংখ্যা দিয়ে দেয়, সেখান থেকে বলো যে পর্যায় এবং হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয় করো। এইচএসসিতে কিন্তু এই টার্মটা আছে, যেহেতু হাজারিসে অনুশীলতে এটা আছে, এটা কিন্তু পরীক্ষা কিন্তু চলে আসে। তো এখন জানি কি বলছে পর্যায়ের কি, তাহলে আমাদের মৌলিক অবস্থান নির্ণয় করতে বলছে। তো আমাদের পর্যায়ের সঙ্গে কি রয়েছে, 7টা পর্যায় রয়েছে আর 18টা কি রয়েছে, গ্রুপ রয়েছে। অর্থাৎ এই মৌলটা বা এটা যে ইলেকট্রোবিন্যাস সিকোয়েন্সটা দেওয়া আছে, এটা কোন গ্রুপে এবং কোন পর্যায়ে পড়ে সেটা আমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এখন দেখো আমি এখানে কি পর্যায় মানে কি সর্বোচ্চ শক্তি স্তর, এন মানে পর্যায় মানে কি মনে রাখবা, পর্যায় হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তর। যেহেতু আমরা এখানে কি সংজ্ঞা লাগবে না, পর্যায় সংখ্যার কোনো মৌলের যতই শক্তি স্তর ইলেকট্রন বিন্যস্ত থাকে তাকে সেই মৌলের কি বলা হয়, পর্যায় বলা হয়। এটা 9-10 যে বেসিক সংজ্ঞাটা, এটা হচ্ছে পর্যায়ের সংখ্যা বা পর্যায়ের সংখ্যা কি সর্বোচ্চ শক্তি স্তর। যা তোমাদের কিন্তু এখানে আমাদের এই সিরিজতে সংজ্ঞা এগুলো আসে না, জাস্ট এমসিকিউ চলে আসতে পারে। তাহলে কি সর্বোচ্চ শক্তি স্তর বা কোনো মৌলের যতই শক্তি স্তরে ইলেকট্রন বিন্যস্ত থাকে তাকে ওই মৌলটি কি বলা হয়, পর্যায় বলা হয়। তাহলে পর্যায় কি সর্বোচ্চ শক্তি স্তর। এখন দেখবো 3D আর 4S এর মধ্যে কোন মানটা বড়, অবশ্যই তোমরা জানো সহকারী কোয়ান্টাম সংখ্যা n3 এবং 4 এর মধ্যে কোন মানটা বড়, অবশ্যই n এর মান কত 4। তাহলে পর্যায় এখানে কত 4। তাহলে আমি এখানে পর্যায়ে কি পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। ওকে, ঠিক আছে। এখন আমাকে কি বলছে, গ্রুপ সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন গ্রুপ সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কিছু কি স্টেপ পড়ছিলাম। স্টেপগুলো কি, যদি সর্বোচ্চ যদি এস অরবিটালে প্রবেশ করে, যেখানে যা এস অরবিটালে একটা ইলেকট্রন থাকে তার গ্রুপ সংখ্যা 1। যেমন সোডিয়ামের ক্ষেত্রে, আমাদের সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে আমরা কি পেয়েছিলাম 1s2 2s2 2p6 3s কি 1। অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করেছে, এস অরবিটালে। এস অরবিটালে ইলেকট্রন কয়টা আছে, একটা, তার মানে গ্রুপ সংখ্যা কত 1। বাট এই ক্ষেত্রে যদি আরেকটা রুলস বলছিলাম, যদি কি পি এবং হচ্ছে এস এবং পি অরবিটালে প্রবেশ করে কি এসপি, ঠিক আছে। আমি বলে এসপি, পুলিশের একটা কি পদ রয়েছে না, এসপি, ঠিক আছে। এই এসপিতে যদি ইলেকট্রন প্রবেশ করে সেক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন সংখ্যা 10-এর সাথে আর কি করব, এস আর পি এর কি যোগফল, এস আর পি এর কি করতে হবে, যোগফল নির্ণয় করতে হবে। এখন আমরা যদি হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে দেখি, ফসফরাস থেকে কি 1s2 2s2 2p6 3s2 3p3। তার মানে সর্বোচ্চ ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করেছে,
পি অরবিটাল ইলেকট্রন প্রবেশ হচ্ছে এসপি, ঠিক আছে। এস এর পরে কি পি আসে, বাট এইখানে কি পি আর এস থাকলে মনে রাখলে চলবে না, কি এস এর পর কি আসতে হবে, পি আসতে হবে। সেক্ষেত্রে এখানে পর্যায় কত 3, কারণ সর্বোচ্চ শক্তি স্তরে কত 3, মানি লাস্ট মানি কত 3, বা কোনো মূল্যে যত শক্তি স্তর ইলেকট্রন বিন্যস্ত আছে, এখানে 3টা শক্তি স্তর বিন্যস্ত আছে, তার মানে পর্যায় কত হবে 3 হবে। আর এখানে গ্রুপ সংখ্যা, ফসফেট গ্রুপ কি বলছিলাম, এসপিতে যদি ইলেকট্রন প্রবেশ করে সর্বশেষ ইলেকট্রন, তার সেক্ষেত্রে আমরা কি যোগ করবো, 10 যোগ করে দেবো। তাহলে এস আর পিতে কয়টা, এস এ 2টা, পিতে কয়টা 3টা, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয় 5। তাহলে ফসফরাস অবস্থান কত 15 নং গ্রুপে। আমরা পড়ছিলাম না নল গ্রুপের পানিতে আর্সেনিক সমস্যা কি বিদ্যমান, অর্থাৎ গ্রুপ 15 যে মৌলগুলো রয়েছে সেটার হচ্ছে একটা ছন্দ। কারণ আমি ছন্দ দ্বারা যদি একটা নাম মনে রাখি, তাহলে আমি কিন্তু এই যে নাইট্রোজেনের নিচে কি হবে আমরা কিন্তু সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে পারবো না। তাহলে এটা হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে। আর এখানে কি বলছে ডিআরএস এ যদি যায়, ডিআরএস এর যে যোগফল সেটাই তার কি হবে গ্রুপ সংখ্যা। এখন এখানে কি সর্বোচ্চ এসে প্রবেশ করছে না, এসপিতে প্রবেশ করছেন না, কি ডিআরএস এ প্রবেশ করছে, যেহেতু ডিআরএস এ প্রবেশ করছে গ্রুপ সংখ্যা হচ্ছে কি ডি প্লাস এস এর কি ইলেকট্রন সংখ্যা। তাহলে ডি ইলেকট্রন কয়টা 10টা, আর এস এ কয়টা 1টা, তাহলে গ্রুপ কত 11। তাহলে পর্যায় 4, গ্রুপ কত 11। এখন দেখবো হচ্ছে চতুর্থ পর্যায়ে সবগুলোতে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার। এখন হচ্ছে গ্রুপ 11 কোথায় আছে, এ নাম্বারে, ঠিক আছে। তাহলে চতুর্থ পর্যায় গ্রুপ হচ্ছে 1B, যেটা হচ্ছে 11 বা 11 গ্রুপ 11কে কি বলা হয়, মুদ্রা ধাতু বলা হয়। তার মানে এটা কি মুদ্রা ধাতুর হচ্ছে কি একটা হচ্ছে মৌল। এখন কোন মৌলটা হতে পারে 3D10 4S1, বলো তো কোন মৌলটা হতে পারে, অবশ্যই কি হবে কপার হবে, ঠিক আছে। কপার কি 3D10 4S1 হয়, ব্যতিক্রম 2 ইলেকট্রন বিন্যাস দেখায়। ওকে, তাহলে আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো। এখান থেকে যা যদি কোনো গ্রুপ সহ নির্ণয় করতে আসে, আশা করি এইরকম রিলেটেড কোশ্চেন অ্যান্সার খুব সহজে করতে পারবা। তাহলে এবার চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই। বিদ্যুৎ চৌম্বক বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটিতে। এখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হওয়ার সম্ভাবনা হচ্ছে 1000%। এটা কি 100% বললে তো ভুল হবে, এটা হচ্ছে কি 1000% বললে এটা কি হবে সঠিক হবে। অর্থাৎ এইখান থেকে যদি ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন না করে, তাহলে ভর্তি পরীক্ষার প্রশ্ন কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এখন এই যে তড়িৎ চৌম্বকীয় অঞ্চল কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য কম, কোনটা শক্তি বেশি, কোনটা শক্তি কম, এই হচ্ছে কোশ্চেনের হচ্ছে প্যাটার্ন। তার আগে আমরা হচ্ছে তড়িৎ চৌম্বক বর্ণালী যে সিকোয়েন্সে পড়ে ফেলি, সেটা হচ্ছে আরএসটা কি মনে রাখবা, মহাজগতের গামা রঞ্জনকে, কি মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবলোহিত করেছে। মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবলোহিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন। কি বললাম, অবলোহিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন, মাইক্রো আর কি রেডিও টেলিভিশন। তার মানে কি মহাজগতে অর্থাৎ তড়িৎ চৌম্বক বর্ণালীর যে রেঞ্জটা আমরা সেটা মনে রাখলাম। এতে করে আমাদের কি সুবিধা হবে, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কম, কোনটা শক্তি বেশি, কোনটা শক্তি কম, এইগুলো কিন্তু আমাদের কিন্তু প্যারা নিতে হবে না। তার একটা সিকোয়েন্স মনে রাখবা, মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবলোহিত করেছে মাইক্রো রেডিও কি টেলিভিশন। তার মানে হচ্ছে মনে রাখবা এই উপর থেকে নিচের দিকে কি বৃদ্ধি পায়, উপর থেকে নিচের দিকে কি পায় ল্যামডা, অর্থাৎ কি তরঙ্গ দৈর্ঘ্য কি পায় বৃদ্ধি পায়, তরঙ্গ দৈর্ঘ্য কি পায় বৃদ্ধি পায়, উপর থেকে নিচে দিকে কি পায় বৃদ্ধি পায়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে কি তরঙ্গ সংখ্যা কি ব্যস্তানুপাতিক। তো আমরা এখানে রিডবার্গ কি বলছিলাম, নিউ সমান কি 1 বাই কি ল্যামডা, অর্থাৎ এই যে তরঙ্গ সংখ্যা আর হচ্ছে ল্যামডার সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে একটা বা আরেকটা কি হবে কমে যাবে। তার মানে যে কোনো একটা সিকোয়েন্স মনে রাখবো, উপর থেকে নিচের দিকে যদি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তার মানে বাকি সবগুলো নিচে এগুলোর মধ্যে সবগুলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, অবশ্যই কি রেডিও টেলিভিশন। আর এই রেডিয়েটিভ যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে কি তার কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, শক্তি সবকিছু কি হবে কম হবে। তার মানে একটা সিকোয়েন্স যদি মনে রাখি, আমি যে কোনো কোশ্চেন ঠান্ডা মতে অ্যান্সার করতে পারবো। এই কোশ্চেনগুলোতে কিন্তু আমরা সবচেয়ে বেশি কিন্তু অ্যান্সার করতে পারি না, কারণ একটু হচ্ছে পেঁচানো কোশ্চেন, মাথা আমাদের খেলে না। বাট তুমি যদি হচ্ছে স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করো, মাথাটা ঠান্ডা রেখে যদি প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করো, তাহলে খুব সহজে কিন্তু এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবা। তাহলে হচ্ছে মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবলোহিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন। তাহলে উপর থেকে নিচে দিকে কি পায়, ল্যামডা কি ইনক্রিজ করে, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আর কি হয় কম্পাঙ্ক কি বা ফ্রিকোয়েন্সি কি পায় হ্রাস পায়। আর এই যে নিচ থেকে উপরের দিকে কি পায়, তরঙ্গ দৈর্ঘ্য কি পায় কমে যায়, আর তরঙ্গ সংখ্যা বা শক্তিটা কি করে ইনক্রিজ করে।
ঠিক আছে, জাস্ট একটা সিকোয়েন্স মনে রাখবো, এটা মনে রাখা দরকার নাই। বাট দুইটা মনে রাখতে গিয়ে তুমি যদি অ্যান্সার না করতে পারো তাহলে তো হবে না। যে করে একটা মনে রাখো, বাট তুমি যদি অ্যান্সার করতে পারো এটা তোমাকে এনশিওর করতে হবে। ওকে ডান। আর কি বলছে, বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্য পরিসর নিচের কোনটি? অপশনে দেখবো কোন চারটা অপশন আমাকে কিন্তু অপশনটা ক্রিয়েট করছে। ইউভি রশ্মি, মহাজগতের কি গামা রঞ্জনকে, ওকে ইউভি রশ্মি। তারপর কি বলছে এক্স রে বলছে গামা রঞ্জন এক্স রে। তারপর কি বলছে অবলোহিত আইআর রশ্মি, ওকে টেলিভিশন তরঙ্গ। এই চারটা কিন্তু অপশনে বলছে, তার মানে চারটার মধ্যে সবচেয়ে নিচে কোনটা? অবশ্যই কি টেলিভিশন তরঙ্গটা। যদি আমরা কিছু উপর থেকে নিচে দিয়ে কি পাই, তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায়। কোশ্চেনে কি বলছে তরঙ্গদৈর্ঘ্য পরিসর। এই কোশ্চেন থেকে হচ্ছে ডিইউ বলো, ম্যাট বলো, ড্যাট বলো, সব জায়গায় কিন্তু হচ্ছে এখান থেকে কিন্তু কোশ্চেন বলা আছে কি জিএসটি, আদার যে ইউনিভার্সিটি আছে সব জায়গাতে কিন্তু তরঙ্গদৈর্ঘ্য পরিসরটা একটা যদি গুণগত সঙ্গে কমন একটা টপিক যদি বলতে বলো, আমি তড়িৎচুম্বক বলে কোনটা তরঙ্গদৈর্ঘ্য বেশি, কোন তরঙ্গদৈর্ঘ্য, মেডিকেলের তো এটা ফরস, এটা মেডিকেল থেকে বা মেডিকেলে না আসে ডেন্টাল আসে, বা ডেন্টালে না আসে মেডিকেলে চলে আসে, কিন্তু যে কোনো এক জায়গায় তুমি এই কোশ্চেনটা তুমি মুখোমুখি হবেই। দেখি টেলিভিশন তরঙ্গ। আশা করি এই রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে অপশন যে কোনো চারটাতে আসা যাক, সেটা ফ্যাক্টর না, উপর থেকে নিচে তরঙ্গ বৃদ্ধি পায়, বাকি সব হ্রাস পায়। একটা লাইন মনে রাখবো, যে কোনো প্রশ্নের অ্যান্সার সহজে করে ফেলবো। ওকে, নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক? এখন বলছিলাম কি ডি ইলেকট্রনের জন্য সঠিক, আমরা কি সিস্টেম কোয়ান্টাম সংখ্যা চাই কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, নেগেটিভ কোয়ান্টাম সংখ্যাটা কি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন এই যে চারটা কোয়ান্টাম সংখ্যাটা কি বলছিলাম, এটা কি প্রধান শিক্ষক, এটা কি বলছিলাম প্রধান শিক্ষক। তারপর এখানে কি বলছিলাম সহকারী শিক্ষক, ঠিক আছে, বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এমন কি চুম্বকীয় বা ম্যাগনেটিক কি কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় বা কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর এখানে কি স্পিন বা কি ছিলাম ঘূর্ণন, স্পিন বা কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন আমাকে কি বলছে ডি ইলেকট্রনের জন্য কি বলছে সঠিক বলছে, যেহেতু আমার এখানে কি বলছে ডি ইলেকট্রন বলছে, তার মানে হচ্ছে কি এল এর মানটা আমরা কি বলছিলাম এস পি ডি এফ। এস এর জন্য এল 0, পি এর জন্য কত 1, ডি এর জন্য 2, এফ এর জন্য কত 3। যে তোমাকে ডি ইলেকট্রনের জন্য ডি এর জন্য বলছে, তাহলে এল এর মান কি হবে অবশ্যই কিন্তু 2 হবে। তার মানে আমি হচ্ছে এখানে হচ্ছে এই যে 2 নাম্বার যে অপশনটা সেটা আমি কি করবো চেক করবো, কারণ এন এর পরে কি বসে, এন এর পরে কিন্তু কি বসে এল বসে, এন এর পরে কি বসে এল বসে। এই কারণে আমি এখানে কি 2 নাম্বার অপশন চেক করবো কোথায় 2 আছে। আমি এখন দেখবো হচ্ছে কি বি নাম্বার 2 আছে, ওকে একটা মার্কিং করলাম। যেহেতু এ নাম্বার 3 আছে অবশ্যই রাইট না, কারণ এখানে এফ এর জন্য হচ্ছে 3 হতো, যেহেতু ডি বলে দিছে 2 আমাকে দেখতে হবে। একদমই একটা বেসিক একটা কোশ্চেন। 3 বলছে না, এটাও হবে না, এখানে 3 হবে না, এইখানে 2 আছে। এখন কথা হচ্ছে ভাইয়া বি না ডি, বিতে বিলিয়ন বাংলাদেশ, ডি থেকে ডিএমসি বা ডিরেক্ট, ঠিক আছে, কোনটা অ্যান্সার তুমি নিবা। এখন তো হচ্ছে অবশ্যই কিন্তু তুমি ডিএমসিটা রাইট হবে, রাইট দেখে চেষ্টা করি। তার এখানে কি 2 আছে 1, এই যেটা কি এস এর মান, এস এর মানটা অলওয়েজ আমরা কি জানি এস এর মান অলওয়েজ কি +½ বা -½ হতে হবে। এটা হচ্ছে কি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, বাট এখানে এস এর মান কি আছে 0 আছে। তার মানে কি বলছে ডি ইলেকট্রনের জন্য কি সঠিক, অবশ্যই কিন্তু কি সঠিক না, তাহলে সঠিক কোনটা ডি নাম্বার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমি নেক্সট প্রশ্নে চলে যাই। নিচের চারটি কোয়ান্টাম সংখ্যা মানে কোন সেটটি অবস্থা হবে, কোন সেটটি সম্ভব বা কোন সেটটি সম্ভব নয়, এটা হচ্ছে 1000% মানে কোশ্চেন, এটা হচ্ছে 1000% কোশ্চেন। তুমি এইচএসসি 2400 বা 25 বা 2300 যারাই হও না কেন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 100%। তুমি যে কোনো ভর্তি পরীক্ষা যদি দিয়ে থাকো, যারা 23 ব্যাচ সেকেন্ড টাইমের ক্লাসগুলো করতেছো তারা তো অলরেডি জানোই, বা যারা 24 বা 25 ব্যাচ বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন বলো, যে কোনো এক জায়গায় এখান থেকে একটা প্রশ্ন তোমার চোখে তোমার ধরা পড়বে, এখান থেকে একটা কোশ্চেন তুমি পাবাই। তাহলে একটা জিনিস মনে রাখবো, কোন সেটটি সম্ভব বা সম্ভব নয়, ঠিক আছে, কোন সেটটি সম্ভব বা সম্ভব নয় বা অবাস্তব, এরকম প্রশ্নটা আসবে। কোন সেটটি সম্ভব বা সম্ভব নয় বা অবাস্তব, সম্ভব নয় বা কি আছে অবাস্তব যদি বলে, তাহলে সেক্ষেত্রে একটা থিওরি মনে রাখবা। এই চারটা যদি আমি একটা থিওরি মনে রাখি, তাহলে তুমি ইজিলি কিন্তু অ্যান্সারগুলো করে ফেলতে পারবা। সেই ইজিলি অ্যান্সার মতে হচ্ছে কি এন, এন আর এল কখনো কি হতে পারবে না, সমান হতে পারবে না, ঠিক আছে। এন এর থেকে এল, অবশ্যই এন এর থেকে এল কি সহকারী কোয়ান্টাম সংখ্যা মান কি বা সহকারী শিক্ষকের মান কি মানে বেশি হয়ে যাবে, প্রধান শিক্ষকের মর্যাদা আছে, অবশ্যই না। এল থেকে যদি এম যদি বড় হয় সেক্ষেত্রে পসিবল না। এন আর এম যদি সমান হয়, অর্থাৎ কি প্রথম আর কি থার্ড জন, প্রথম আর থার্ড জনের মর্যাদা কিন্তু সেম না, অবশ্যই এটা সমান হলে হবে না। আর এস যদি তোমার হচ্ছে +½ ব্যতীত হয়, +½ বা -½ ব্যতীত হয়, অর্থাৎ এই কন্ডিশন তুমি যদি মাথায় রাখো, তাহলে কোন সেটটা সম্ভব বা কোন সেটটা সম্ভব নয় খুব ইজিলি কিন্তু কি করতে পারবা, অ্যান্সার করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কি হবে জানিয়ে দাও।
কোন সাইডটি সম্ভব বা কি সম্ভব নয়, কি অবাস্তব হবে। এখন দেখো এস কি প্লাস মানে, এখন আমি অপশনগুলো দেখবো, 2 -2 হতে পারে, 4 0 হতে 0 এটা 0 হতে পারে। ওকে, এই দেখো সি নাম্বারটা কি অবাস্তব বা কি সম্ভব নয়, কারণ এখানে কি এল এর থেকে এমটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এল এর মান যদি 2 হয়, এম এর মান কি হবে, এল এর মান কি যদি কি -2 -1 মানে যে 5টা মান, কিন্তু মাইনাস কি 3 কিন্তু অবশ্যই কিন্তু হতে পারবে না, কারণ এম এর মানটা কি 0 সহ কি প্লাস মাইনাস এল, যেহেতু এল এর মান 2 আছে সর্বোচ্চ 2 হতে পারবে, বাট -3 আছে, এই কারণে সি নাম্বারটি কি অবাস্তব। বাট এ নাম্বারটা রাইট, বিও রাইট, এও রাইট। বাট এখান থেকে তিনটা আমরা শিখে ফেলাম কোনটা সম্ভব, এ নাম্বার সম্ভব, বি নাম্বার সম্ভব, ডি নাম্বার সম্ভব, বাট সি নাম্বারটা কি অসম্ভব বা অবাস্তব বা সত্য নয়, যাই বলো বিভিন্ন প্যাটার্নে তোমাকে প্রশ্ন ঘুরিয়ে অনুমোদিত নয়। এই কনসেপ্টে অনুমোদন ডিউ থেকে দেখবা যে 4 থেকে 5টা এখানে এই টপিক থেকে প্রশ্ন আসে, নিচে কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি হচ্ছে অনুমোদিত নয়। ওকে, নেক্সট কোশ্চেন খুবই একটা ইজি একটা কোশ্চেন, এর চেয়ে ইজি কোশ্চেন হয়ই না, একদম বাচ্চা কালের কোশ্চেন। আইসোটোপে হচ্ছে নিউটন সংখ্যা কত? তোমাকে মৌলের পরিচিতি নিয়ে শিখে ফেলে আসি, আমরা শিখছিলাম হচ্ছে মৌলের পরিচিতির উপরে কি থাকবে, এ থাকবে, যেটা আমরা কি অ্যাটমিক মাস বাকি ভর বলে থেকে, যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এনটা কি পরমাণু সংখ্যা যে থাকে, আর এটা হচ্ছে এম প্লাস মাইনাস মানে হচ্ছে কি চার্জ। তো এই যে কোনো মৌলের নিউক্লিয়াস থাকে কি প্রোটন, আর নিউটনের সমষ্টি কি বলা হয়, ভর সংখ্যা বলা হয়। আর জেড কি কোনো মৌলের নিউক্লিয়াস থাকা প্রোটনের সংখ্যা কি বলা হয়, পারমাণবিক সংখ্যা বলা হয়। পরীক্ষায় আসে নিচের কোনটি মৌলের পরিচিতি নির্ধারণ করে, আনসার হচ্ছে কি মৌলের প্রোটন সংখ্যা, মৌলের কি মৌলের হচ্ছে পরিচিতি নির্ধারক, মৌলের পরিচিতি নির্ধারক, মৌলের পরিচিতি নির্ধারক, সেটা হচ্ছে কি প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে কি প্রোটন সংখ্যা বা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, সেটা হচ্ছে কি হবে মৌলের পরিচিতি নির্ধারক। খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু অনেক কোচিং কোশ্চেন দিয়ে দেয়। মৌলের পরিচিতি নির্ধারক, মৌলের পরিচিতি কার্বন কি প্রোটন সংখ্যা বা কি পারমাণবিক সংখ্যা। কারণ আমরা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা ধরে কিন্তু আমরা কিন্তু কাউকে কি চিনতে পারি, কারণ কি তুমি একই ক্লাসে যদি দেখো হচ্ছে আমার নাম হচ্ছে রাজ, তো রাজ কিন্তু একই ক্লাসে কিন্তু অনেকগুলো থাকতে পারে। এখন তো টিচার যদি বলে যে রাজ দাঁড়াও একটা কোশ্চেন করতে চাইছে, এখন আমরা 3 জন যদি রাজ থেকে ক্লাসে এখন 3 জনই দাঁড়াই পড়বো, আমরা কিন্তু কনফিউজ হবে, আমি হয়তো পিছনে তাকাবো, এইদিকে তাকা, ডানে তাকাবো, বামে তাকাবো, এই কাকে কি ডাকতেছে, আমি তো মানে কনফিউজ, তাই না? কিন্তু যদি আমার একটা রোল থাকে, মনে করো যে আমার রোল হচ্ছে 100 বা রোল একটা রোল বা 2 রোল, তো এখন আমাকে যদি আমার একটা 2 রোল, আরেকজন হচ্ছে 100 রোল, আরেকজন 200 রোল, এখন আমার জন্য একটা স্পেসিফিক কি আছে, রোল আছে, তাহলে স্পেসিফিক যেহেতু রোল আছে, সেক্ষেত্রে যদি আমাকে বলে যে 2 রোল দাঁড়াও, সেক্ষেত্রে কিন্তু আমি দাঁড়াবো। আর যদি 100 রোল দাঁড়াও, তাহলে কিন্তু আরেকটা রাজ দাঁড়াবে, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো তার মানে হচ্ছে কি মৌলের পরি কি পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা দ্বারা আমরা কি মৌলের কি করতে পারি, পরিচিতি নির্ধারণ করতে পারি। এই কোশ্চেনটাই কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা আসছে, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে নিউটন সংখ্যা, তাহলে নিউটন সংখ্যাটা কি, এন এর মানটা কি এ মাইনাস জেড, নিউটন কি এ মাইনাস জেড। অর্থাৎ আমি মুখ দিয়ে যা যা বলতেছি সব কিছু নোট করে ফেলো, অবশ্যই নোট কিন্তু কি কোথায় পোস্ট করতে হবে, অ্যাটমস অফ কেমিস্ট্রি গ্রুপে কি করতে হবে, পোস্ট করতে হবে। অ্যাটমস অফ কেমিস্ট্রি এফবি গ্রুপে কি করতে হবে, নোট কি করতে হবে, পোস্ট করতে হবে। যারা হচ্ছে ভালো নোট করে তাদের জন্য তো অবশ্যই কিন্তু কি থাকবে, স্পেশাল কিন্তু কি গিফট থাকবে। অ্যাটমস অফ কেমিস্ট্রি এফবি গ্রুপ, যা যা মুখ দিয়ে বলতেছি সব কিছু নোট করতে হবে, কারণ অনেক কিছু আমি লিখতেছি না, বাট মুখে বলতেছি, মুখ দিয়ে আমি যা বলতে মানে অযথা কোনো কথা বলছি না, বাট যা বলতেছি সব কিছুই কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন। তাহলে নিউটন সংখ্যা বলছে, তাহলে 15 থেকে 7 যদি বিয়োগ করে আমরা কি পাবো, 15 থেকে যদি 7 বিয়োগ করি একদম ইজি কোশ্চেন, সেটা হচ্ছে কি 8 কোথায় আছে, ওকে ডান। নেক্সট প্রশ্ন, মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে কি এমআরআই। আমাকে হচ্ছে এমআরআই পুনরূপ পরীক্ষায় কিন্তু আমাদের ক নাম্বার আসে, তো এমআরআই পুনরূপটা কি, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, ঠিক আছে? এটা হচ্ছে কি এমআরআই। এটা কিন্তু তোমাদের কিন্তু এইচএসসি যারা রয়েছে তারা কিন্তু ক নাম্বারে কিন্তু এই প্রশ্নটা আসে, প্লাস হচ্ছে কি এমসিকিউ পুনরূপ কিন্তু আসে। তাহলে এমআরআই পুনরূপ কি, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। তো এই কি হয়, মস্তিষ্কের টিউমার শনাক্তকরণের পাশাপাশি আমাদের হাঁটুর লিগামেন্টে যে 4টা জয়েন্ট, কোনো জয়েন্ট যদি ছিঁড়ে যায়, জয়েন্টটি শনাক্তকরণ আর মেরুর মধ্যে টিউমার শনাক্তকরণ আমরা কি করে থাকি, এমআরআইটি ব্যবহার করে থাকি। অর্থাৎ আমি যে 2টা লাইন বললাম, অবশ্যই 2টা লাইন কিন্তু নোটের মতো উল্লেখ করতে হবে, তাহলে আমাদের এমআরআই রিলেটেড ব্যবহারটা কিন্তু পড়া হয়ে যাবে। তাহলে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজ অবশ্যই মনে রাখবো। আর মস্তিষ্কের টিউমার শনাক্ত এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাশাপাশি কি হাঁটুর জয়েন্টে থেকে যে 4টা লিগামেন্ট রয়েছে সেটা দূর কখনো ছিঁড়ে যায় সেটা শনাক্তকরণে, এবং হচ্ছে মেরুর মধ্যে টিউমার শনাক্তকরণ আমরা কি করে থাকি, মস্তিষ্ক এবং মেরুর মধ্যে টিউমার শনাক্তকরণ আমরা কি করে থাকি, এমআরআইটা কি করে ব্যবহৃত হয়ে থাকে। জাল শনাক্ত তুমি কোন পদ্ধতিতে সাহায্য নেবে, অনেকগুলো বোর্ডে আসছে, ডেন্টাল আসছে, মেডিকেল আসছে, অনেক বিশ্ববিদ্যালয় আসছে এই প্রশ্নটা। এটা হচ্ছে কি ইভি রশ্মি বা কি আলট্রাভায়োলেট রশ্মি। তা ইভি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত, ইভি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে
10 থেকে 380 ন্যানোমিটার, 10 থেকে কি 380 ন্যানোমিটার। বাট এই যে তুমি জাল টাকা বা আমাদের সিকিউরিটি কি একটা ফসফোর নামক একটা কি ইউজ করে রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকে। ফসফোর নামক কি রাসায়নিক পদার্থ ব্যবহার হতে কি সিকিউরিটি ডিভাইস রূপে, সিকিউরিটি ডিভাইস হিসেবে কী কি ফসফোর নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকি। তো আমরা অনেকে বলি না আমরা জালটাকে শনাক্তকরণ করতে পারি, আমরা অনেকে আমাদের কাজটা কি আমরা টাকাটা ধরি, টাকাটা ধরার পর মনে করি যে আমরা মানে এটা কি যেন একটা দেখে ওখানে ভিতরে একটা বঙ্গবন্ধুর ছবি আছে কিনা কি যেন মানুষটা দেখে জালটাকে শনাক্তকরণ করে ফেলে। বাট আসলে কিন্তু আমরা এটা কিন্তু জালটাকে শনাক্তকরণ করতে পারি, এটা আমাদের একটা কিন্তু ভুল পদ্ধতি। বাট তুমি যদি একটা জালটাকে আমার সঙ্গে কি ইভি রশ্মি ছাড়া তুমি কিন্তু আসল না জালটাকে এটা কিন্তু শনাক্তকরণ করতে পারবো না। মেশিনের মাধ্যমে কিন্তু যখন টাকাগুলো গুনে মেশিনের মাধ্যমে তখন আমরা শনাক্তকরণ করতে পারবো, বাট আমরা খালি চোখে যে আমরা কিন্তু এটা শনাক্তকরণ করতে পারি না। কারণ তাহলে হচ্ছে কি 10 থেকে 380 কি ইভি রশ্মি তরঙ্গ আর কি জাল নোট বা জাল পাসপোর্ট, পাশাপাশি এখান থেকে কি আসতে পারে জাল পাসপোর্ট, যাই আসবে সে কি জাল নোট জাল পাসপোর্ট যাই বলবে সেটা অবশ্যই কি অ্যান্সার করবা ইভি রশ্মি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অবশ্যই কিন্তু অ্যান্সার করতে হবে। এই তোমাদের কিন্তু খ নাম্বারে কিন্তু তোমাদের কিন্তু এই সিরিজতে পরীক্ষায় কিন্তু এটা আসে, কিভাবে তুমি শনাক্তকরণ করবা তখন অনুপ্রেরণামূলক কিছু লাইন কিন্তু লিখে দিতে হবে। অর্থাৎ সিকিউরিটি ডিভাইসে ফসফোর নামক রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়, তারপর হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য কি ইউজ করা হয়, এটা কিন্তু অলওয়েজ থাকবে কি 230 থেকে কি 375 ন্যানোমিটার কি তরঙ্গদৈর্ঘ্য কি করা হয় ইউজ করা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন খুবই একটা ইজি একটা কোশ্চেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে বলো? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে আবর্তনকালে ইলেকট্রনটি চতুর্থ পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। একটি পূর্ণ আবর্তন কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? মনে রাখবা যতগুলা শক্তি স্তর ততগুলা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। কি যতগুলা শক্তি স্তর, শর্টকাট কি মনে রাখবা যতগুলা শক্তি স্তর ততগুলা হচ্ছে পূর্ণ তরঙ্গ, যতগুলা শক্তি স্তর ততগুলা কি হবে ততগুলা কি সৃষ্টি হবে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে, ততগুলা কি সৃষ্টি হবে যতগুলা শক্তি স্তর ততগুলা কি হবে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। এখন আমাকে কি বলছে এই যে চতুর্থ কি বলছে চতুর্থ শক্তি স্তর, তাহলে কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে? 4টা। এখানে 3টা বলতো তাহলে ক্যান্সেল করতাম কয়টা? 3টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। খুবই একটা ইজি একটা কোশ্চেন, এটা মাথায় রাখলে যে কোনো শক্তি স্তর দিলে ওইটাই অ্যান্সার। সোডিয়ামের শিখা পরীক্ষা কত তরঙ্গ বর্ণালী সৃষ্টি হয়? এটা হচ্ছে কি 590 মিটার, এটা অলওয়েজ কিন্তু মাথায় রাখবা। সোডিয়ামের শিখা পরীক্ষা কত তরঙ্গ বর্ণালী সৃষ্টি হয়? 590 মিটার। 2-3 বার পড়লে কিন্তু মনে থাকবে। রিডবার্গ ধ্রুবকের মান খুবই একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনটা কিন্তু তোমাকে বিভিন্নভাবে কিন্তু প্যাচে তোমাকে কোশ্চেনটা দিতে পারে। তো আমি নর্মালি যে রিডবার্গ পরীক্ষার মান সেটা হচ্ছে কি 10, 96, 78 পার সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে কি রিডবার্গ ধ্রুবকের মান। তো এইখান থেকে আমি কিন্তু এবার লিখতে পারি একেবারে একটা দশমিক নেই, তাহলে কি 10, 96, 78 দশমিকের পর কয় টানে গিয়েছি 5, তাহলে কি 10⁵ কে লিখতে পারি সেন্টিমিটার ইনভার্স, যেটা আছে আমি কোনো একক কিন্তু চেঞ্জ করে নাই, জাস্ট পাওয়ার করছি। এখন এটাকে যদি আমি হচ্ছে মিটার ইনভার্সে নিতে চাই, কি করতে পারি মিটার ইনভার্সে নিতে চাই, তো আমরা হচ্ছে কি সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমরা কি করি 100 দ্বারা কি ভাগ করে থাকি, বা ইনভার্স থেকে আরেকটা ইনভার্সে যদি নিতে চাও 100 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে, তাহলে কি 10 স্কোয়ার, তাহলে আমরা কি করবো মিটার ইনভার্স, তার কারণে কি হবে 10, 96, 78 10⁻³ কি 7 মিটার ইনভার্স। আর আমরা যদি এই সিরিজে একটা প্রশ্নটা যে অ্যান্সারটা করি সেটা কি ন্যানোমিটার রেঞ্জে, কারণ আমরা দৃশ্যমান আলো তরঙ্গ 380 থেকে 780 ন্যানোমিটার। তো ওই রেঞ্জে যদি কোনো একটা আসে কোন বিকিরণের বর্ণ কোনো পরীক্ষা একটা সিকিউতে কোশ্চেন আসে না, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসলে সেটা দৃশ্যমান অঞ্চলে পাওয়া যাবে কিনা, বা যদিও পাওয়া যায় সেটা বিকিরণের বর্ণটা কিরূপ হবে, এই সিরিজে কিন্তু সিকিউতে এই প্রশ্নটা তোমরা কি ডিরেক্ট যদি মান বসাতে ন্যানোমিটার রেঞ্জে পাবা, বাট অন্য কিন্তু এমসিকিউতে তোমাকে কিন্তু এই মানগুলো বিভিন্নভাবে তোমাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। এই কারণে আর অ্যাডমিশন তো জানোই তোমাকে চান্স পাওয়ার জন্য তো পরীক্ষা নিচ্ছে, তোমাকে বাছাই করে তোমাকে ছাঁটাই করার জন্য পরীক্ষাটা নেওয়া হয়। তো এখানে কি 10, 96, 78 10⁻² পার ন্যানোমিটার, ঠিক আছে 10⁻² ন্যানোমিটার ইনভার্স। তাহলে এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের হচ্ছে মান। কিভাবে আসলো জাস্ট একদমই ইজি, 10, 96 মনে রাখবো, তার দশমিক ডান ঘরে গিয়েছে 5 ঘরে গিয়েছে পাওয়ার, তো সেন্টিমিটারতে মিটারে গেলে কি 100 দ্বারা ভাগ করি, বাট ইনভার্স থেকে 100 দ্বারা কি করতে গুণ করতে হবে, 10² গুণ করছি 10⁻² মিটার ইনভার্স। আর ন্যানোমিটার ইনভার্সে কি মনে রাখতে হবে, এটা আমরা কি সিকিউতে ডিরেক্ট ইউজ করি, আমরা কি ইউজ করে থাকি তখন তোমাদের এই 4 মার্কের সিকিউতে আসে, এটা কিন্তু ইউজ করে থাকি। এখন দেখবো এই খেলা অপশনের মধ্যে কোনটা মিলে, যেহেতু একটাই যে খেলা আছে বি নাম্বারটা হচ্ছে রাইট, আর কোনো মানে ঝামেলা করো, বাট অ্যাডমিশন হচ্ছে 1 দ্বারাই কিন্তু বিভিন্ন তোমার কিন্তু পেঁচিয়ে দেবে, এখন কিন্তু 6 বা 3 বা 6.2 থাকবে না। ওকে,
নিচের কোন সমীকরণটি হচ্ছে সঠিক নয়? নিচের কোন সমীকরণটি হচ্ছে সঠিক নয়? বলো তো নিচের কোন সমীকরণটি সঠিক নয়? কে অ্যান্সার করতে পারবা? দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারো নিচের কোন সমীকরণটা হচ্ছে কি সঠিক নয়? একজন বলছে ভাই বুক গিফট পাবো কিভাবে? তোমাকে ভাই বুক গিফট করা হচ্ছে না এখন, তোমাকে নোট যদি পোস্ট করে একটা মোবাইল রিচার্জ গিফট করা হচ্ছে। যদি ভালো নোট করতে পারো আমি অবশ্যই তোমার সাথে কন্ট্যাক্ট করবো, সেটা হচ্ছে তুমি গিফট পাবা, মানে মোবাইল রিচার্জটা পাবা। বুক গিফট হচ্ছে আমরা পরবর্তীতে ইনভাইটেশন কন্টেস্ট আনবো, সেক্ষেত্রে আমরা হচ্ছে আসপেক্ট মেডিকেলের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংকটা গিফট দেওয়ার চেষ্টা করবো, যারা ফার্স্ট সেকেন্ড তার সর্বোচ্চ পরিমাণ মেনশন এবং শেয়ার করবে এবং হচ্ছে কি ইনভাইট করবে গ্রুপ বা এবং পেজে। আমরা কিছুদিন পর একটা ইনভাইটেশন একটা কন্টেস্ট নিয়ে আসবো। বাট যারা এখন নোট করতে তাদের একটা মোবাইল রিচার্জ দেওয়া হচ্ছে, বাট যারা ভালো নোট করতেছে তারা কিন্তু আমি অলরেডি কিন্তু তাদেরকে কয়েকজনকে পাঠিয়ে দিয়েছি। তো নোট করতে থাকো, যদি ভালো নোট হয় অবশ্যই তোমাদের কিন্তু আমি অবশ্যই কন্ট্যাক্ট করবো। যে কোন সমীকরণটা কি সঠিক নয়? আমি এখানে কি ডেল এইচ কি জানি, প্লাঙ্কের এইচ নিউ কি জানি, এইচ নিউ। তো এইচ এর পর নিউ পড়তে কি লিখতে পারি? সি বাই ল্যামডা। তার মানে এই ডেল ই এর সাথে কি সম্পর্ক? 1 বাই ল্যামডার কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, বা ডি নাম্বারে কি আছে? সমানুপাতিক সম্পর্ক। তার মানে এখানে কি বলছে? নিচের কোন সমীকরণে কি সঠিক নয়? ওকে, ডি নাম্বারটা। প্লাঙ্কের দুবকের মান কত? রিডবার্গ দুবকের মান, প্লাঙ্কের দুবকের মান, বোর ব্যাসার্ধের মান, গুণগত রসায়ন থেকে এইগুলোতে বারবার কিন্তু চলে আসে। তো এই প্লাঙ্কের দুবকের মান হচ্ছে এই সমান হচ্ছে কি 6.626 10⁻34 জুল সেকেন্ড। কি বলছিলাম? জুল সেকেন্ড। এখন এইখানে হচ্ছে কারিশমাটা হয় এ নাম্বারে দেখো জুল পার সেকেন্ড, তো বাঙালিতে ম্যাঙ্গো বিপল তো বলো যে 6.626 10⁻34 পাইছে মারা ছক্কা, সাথে সাথে কি হবে? বোল্ড আউট হয়ে যাবে। আমাদের বোল্ড আউট হওয়া যাবে না, কারণ আমরা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ আমরা এটা জানি, ই সমান কি জানি? ডেল ই সমান কি জানি? এইচ নিউ। সেটা কি জানি? ডেল এইচ নিউ। তো এখানে কি বের করতে হবে? এইচ বের করতে হবে। তাহলে এই সময় কি লিখবো? ডেল ই বাই কি লিখবো? নিউ লিখবো। তাহলে ইটা কি? শক্তির একক কি? জুল। আর এই যে নিউ এটা হচ্ছে কি কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি। তো কম্পাঙ্ক আমরা ফ্রিকোয়েন্সি একক কি জানি? হার্টস জানি। বাট এখন যদি হার্টসের ইউজ কি পার সেকেন্ড কি করতে পারি? ইউজ করতে পারি, কারণ এটা ইউনিভার্সাল কি হবে? জুল সেকেন্ড। তাহলে ভুল করতে তোমাকে ভুল করবা, রাজবাড়ি স্টুডেন্ট ভুল করবে না, একদম ইজি কনসেপ্ট। আমরা যদি প্রত্যেকটা বেসিক যদি এরকম পড়াশোনা করতে পারি, আশা করি জুল পার সেকেন্ড না জুল সেকেন্ড কোনো কিছু ভুল হবে। নাম্বারটা খুব ইজি, বাট তুমি যদি একটু ঠান্ডা মাথায় যদি বেসিকটা ক্লিয়ার করে পড়াশোনা করতে পারো, তোমার জন্য মার্ক পাওয়া খুব ইজি। আর এটা তুমি কেজিতে যদি দেয় তাহলে কি 1000 কি করে ভাগ করে দিতে হবে? 6.626 10 কি 37 কিলো জুল পার কি হবে? সেকেন্ড হবে। ওকে, তাহলে কোথায় আছে? এই যে সি নাম্বারটাই আছে 6.626 10⁻34 জুল সেকেন্ড। অবশ্যই কিন্তু কি করতে হবে? এককটা কিন্তু খেয়াল রাখা লাগবে, এককটা কিন্তু খেয়াল রাখা লাগবে। আমি স্টুডেন্টদের হচ্ছে একক দিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্নগুলো করে থাকি। তো একক স্ট্রিংগুলো ভুল করে, আর যত বেশি এখন ভুল করবা তত তোমার কিন্তু একটা দক্ষতা বৃদ্ধি হবে, কারণ মানুষ হচ্ছে যেগুলো ভুল করে পরবর্তী সেকেন্ড ভুলটা কিন্তু আর করে না। আজকে যদি কোনো একটা প্রশ্ন ভুল করো, তোমার কাছে সেই ভুলটাকে রিকভারি করে, তাহলে তুমি পরবর্তী দিন ভুল করো। বাট আজকে এই ভুলটা যদি রিকভারি না করতে পারো, প্রায় যদি এই কোশ্চেনটা চলে আসে বারবারই কিন্তু ভুল করবে, নাম্বারটা কাটা যাবে। তুমি জেনে নাম্বারটা কাটা, মানে তুমি জানো তুমি যদি চোরের তো শাস্তি জানো, তুমি যদি শাস্তি দেন চুরি করো তাহলে তো তোমার কিছু বলার নাই। বোর ব্যাসার্ধের মান কত? বোর ব্যাসার্ধ কি হাইড্রোজেন পরমাণু যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কি বলা হয়? হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের, হাইড্রোজেন পরমাণুর কি প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের কি ব্যাসার্ধকে বোর ব্যাসার্ধ বলা হয়। কি বলা হয়? বোর ব্যাসার্ধ বা কি বোর রেডিয়াস বলা হয়, বোর ব্যাসার্ধ বলে। তো এই যে বোর ব্যাসার্ধ এটা কি মানটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, 0.53 কি অ্যাংস্ট্রম। একজাক্টলি 0.53 হচ্ছে কি 0.5292। তাই এটাকে আমি কি লিখতে পারি? 53 কি আর এখন কি 10 কি 10 মিটার। তো এই যেটা এটা হচ্ছে কি 53 এটা হচ্ছে কি পয়েন্ট হচ্ছে কি 5292, যেটাকে আমরা হচ্ছে কি পয়েন্ট হচ্ছে কি 53 কি লিখতে পারি, এখানে 0.53 এক্স্যাক্টলি মান হচ্ছে এটা। তো আমি যদি এখন কি লিখতে পারি? এখন যদি লিখে হচ্ছে 0.5292, বাট এটাকে যেমন হচ্ছে এই ফর্মে যদি লিখি এটা হচ্ছে কি 5292, দশমিক এক গড়কে টানে গেলাম, তাহলে কি করলাম? পাওয়ার একটা কি কমে যাবে কি 10⁻11 মিটার। কোথায় আছে? 5.292 10⁻11 মিটার। এই নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, যে কোনোভাবে আসতে পারে। তো এখানে কি 1 অ্যাংস্ট্রম সমান কি মনে রাখবা? 10⁻10 কি 10 মিটার, 10⁻10 মিটার। ওকে,
নিচের কোনটি কম্পোজিট কণিকা, অর্থাৎ কোনটি কম্পোজিট কণিকা, কোনটি পরমাণু স্থায়ী মূল কণিকা, কোনটি অস্থায়ী মূল কণিকা, অবশ্যই কিন্তু আমাকে জানা লাগে কি কম্পোজিট কণিকা বলছে। তাহলে কম্পোজিট কণিকা কি, যেগুলো হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের কি আচরণ করে। এখানে কি স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের আচরণই করে, স্থায়ী ও কি করে অস্থায়ী আচরণ। তো কি দুই ধরনের কি করতে পারে, এরা কি করতে পারে আচরণ করতে পারে। আর এরা হচ্ছে কি ভারী কণিকা, এরা হচ্ছে এক ধরনের কি ভারী কণিকা। তাহলে আমরা যদি হচ্ছে পরমাণু মূল কণিকা কি কয়ত প্রকার, দুই প্রকার আছে তিন প্রকার। দুই প্রকার কি হাজারি স্যারের বই অনুযায়ী আছে, তিন প্রকার কি আছে কবির স্যারের বই অনুযায়ী, কি স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা আর কম্পোজিট কণিকা। বাট অপশনে তোমাকে হচ্ছে 2 3 4 5 যদি অবশ্যই কিন্তু আমরা অ্যান্সার করবো কোনটা 2। আর অপশন আমাকে 2 3 4 5 6 দেয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু 3, কারণ এই প্রশ্ন কি কবির স্যারের বই থেকে চলে আসছে। এটা হচ্ছে কি হাজারি স্যার আর এটা হচ্ছে কি কবির স্যার, ঠিক আছে হাজারি স্যার, এটা হচ্ছে কি কবির স্যার। আর ওটা কি ভারী কণিকা, তাহলে কি মনে রাখবা RS, এটা হচ্ছে কি ডিআর আলফা, কি মনে রাখবা ডিআর আলফা, ডিআর কি আলফা। তো অনেকে কি মনে রাখে ডিআর কি আরিফ মনে রাখে, মানে আরিফের ফেভারিট পার্সন থাকে, অনেকে কি মনে রাখে ডিআর কি আরিফ মনে রাখে। তাহলে ডিআরটা কি মনে রাখতে হবে ডিউটেরন, ডিআরটা কি মনে রাখতে হবে ডিউটেরন। আর আলফা দ্বারা কি আলফা যে কোনা, আলফা কোনা ভর সংখ্যা কত 4 2 হিলিয়াম 2+, ভর সংখ্যা কত 2, প্রোটন সংখ্যা কত 2, নিউট্রন সংখ্যা কত 4 থেকে 2 বিয়োগ করলে নিউট্রন সংখ্যা 2, বাট ইলেকট্রন কি আছে ইলেকট্রন কিন্তু 0, কারণ আলফা হিলিয়াম পরমাণু দুইটা 2 ইলেকট্রন সরিয়ে নাও, সেক্ষেত্রে দ্বি ধনাত্মক নিউক্লিয়াসটা অবশিষ্ট থাকে, তাকে বলা হয় আলফা কণিকা। কিন্তু ক নম্বরে কিন্তু আমাদের কিন্তু এইচসিসিতে কিন্তু এই প্রশ্নটা আসে, ঠিক আছে আলফা কণা কাকে বলা হয়। রাদারফোর্ড যে পরমাণু মডেল সেখানে তোমরা জানো, বা আলফা কণার বৈশিষ্ট্য কোনটি, আলফা কণার গতি কিন্তু অত্যন্ত কিন্তু আলফা কণার বড় ইলেকট্রন অপেক্ষা কিন্তু 7000 গুণ ভারী, বা যেগুলো আলফা কণার বৈশিষ্ট্য নয়, এখান থেকে তোমাকে কিন্তু কোনটি নয় এই রিলেটেড প্রশ্নটা চলে আসে, মানে যেগুলো আলফা কণার বৈশিষ্ট্য। কোনটি কম্পোজিট কণিকা ডিআর আলফা, ডিউটেরন আলফা কোনটা আছে ডিউটেরন। নিচের কোন জোড়া আইসোবার, যদি আইসোবার আইসো সম্পর্কিত তথ্য যে আইসোবার বলে, বার বলে আমি কি মনে রাখবো বর সংখ্যা সমান, দেখবো কি বর সংখ্যা সকলেই জানো এটা 19 থেকে পরে আসতেছো, বর সংখ্যা সমান। তার বর সংখ্যা কই থাকে একটু আগে মৌলের পরিচিতি শিখে আসলো, যেটা হচ্ছে কি xn m প্লাস মাইনাস a z, বট কি থাকে উপরে থাকে, তার বর সংখ্যা কি দেখবো উপরে যদি দুইটা মান দিয়ে সমান থাকে সেটা হচ্ছে রাইট অ্যান্সার 14 14। ওকে ডান। এখন বি আর সি দেখার টাইম নাই, যেহেতু এই নাম্বারটা দাগে ফেলছি আমি নেক্সট প্রশ্ন চলে গেছে, টাইমটা কিন্তু সেভ হবে। বাট তুমি এতে যদি সিতে যদি অ্যান্সার না পাও তাহলে ডিতে ট্রাই করবা, বাট তুমি যদি বিতে অ্যান্সার পেয়ে যাও সি আর ডি দেখবা না, তাহলে তুমি টাইমটা কিন্তু একটু সেভ হবে, তোমার পরবর্তী প্রশ্ন তুমি ইউজ করতে পারবা। আইসোটোন নতার কি বলতে কি মনে রাখবো নিউটন সংখ্যা সমান, এখানে কি হবে নিউট্রন সংখ্যা সমান, নিউটন সংখ্যা কি হবে সমান হবে। তাহলে নিউটন সংখ্যা আমরা কি বলছিলাম এন সমান কি a মাইনাস জেড, অর্থাৎ কি বর সংখ্যা আমরা কি প্রোটন সংখ্যা আমরা কি বিয়োগ করে দেবো। তা 14 থেকে 6 বিয়োগ করলে কি 8 হবে, 17 থেকে 7 বিয়োগ করলে কত হবে 7, এখানে কিন্তু মিললো না, এখানে 6 থেকে 8, এখানে 13, ওখানে মিলবে না, এখানে এটা হচ্ছে রাইট আনসার, কারণ এখানে 14 থেকে 6 বিয়োগ করলে কত হয় 8, আর 16 থেকে 8 বিয়োগ করলে কত হয় 8, অর্থাৎ কি নিউটন সংখ্যার কি সি নাম্বারে কারেক্ট, সি ফর কারেক্ট। আইসোটোন ডান। নেক্সট প্রশ্ন, নিচের কোন জোড়া আইসোটোন তো ডান, নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ। তো ডি ব্রগলি সমীকরণ আমরা সকলে জানি ল্যামডা সমান কি হয় এইচ বাই কি হবে এমবি, ল্যামডা সমান কি হবে এইচ বাই কি এমবি। ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করে আমরা শক্তিশালী ইলেকট্রনিক মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা অনেক আসে, একদম ডি ব্রগলি সমীকরণ লাস্টের লাইনটা লেখা আছে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করে শক্তিশালী ইলেকট্রনিক মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। তা ডি ব্রগলি সমীকরণ ল্যামডা সমান কি হবে এইচ বাই এমবি। এটা কিন্তু দ্বৈত নীতি, এখানে কি ডি ব্রগলি সমীকরণে কি দ্বৈত একই সাথে ইলেকট্রনে কোণ আর কি করে তরঙ্গ দৈর্ঘ্য কি বিস্তারণ করতে পারে, দ্বৈত নীতি বলা হয়। এটা কিন্তু ক নাম্বার দ্বৈত নীতি রেখে একই সাথে ইলেকট্রনের কোণ আর তরঙ্গ দৈর্ঘ্য কি করতে পারে প্রকাশ করতে বা বিস্তারিত করতে পারে। তাহলে ল্যামডা সমান এইচ বাই এমবি কোথায় আছে বি নাম্বার, ল্যামডা সমান কি এইচ বাই এমবি। কৌণিক ভরবেগের সমীকরণ কোনটি, আমরা বোর মডেলটা রয়েছে, বোর মডেলে কিন্তু 2 নম্বর যে মতবাদ কৌণিক ভরবেগের সমাধান প্রস্তাব এম ভি আর সমান কি হবে এন এইচ বাই কি হবে 2 পাই। এইখান থেকে একটা মেডিকেল একটা প্রশ্ন আসলো, নিচের কোন উক্তিটা কি হচ্ছে ভুল, ঠিক আছে নিচের কোন উক্তিটা ভুল। এখানে এমটা কি এম অবশ্যই কি ইলেকট্রনের ভর, এমটা হচ্ছে কি ইলেকট্রনের ভর, ভিটা কি ইলেকট্রনের কি ভিটা কি ইলেকট্রনের কি গতিবেগ, ভিটা কি ইলেকট্রনের কি গতিবেগ, আর আরটা কি ব্যাসার্ধ, আরটা কি ব্যাসার্ধ। তো এইখানে মেডিকেল একটা আর এনটা কি এনএমআরটাতে তো জানোই দেওয়া থাকবে, আর এইচটা কি প্লাঙ্ক ধ্রুবক, একটু আগে আমরা কিন্তু প্লাঙ্ক ধ্রুবকটা পড়লাম।
প্লাঙ্ক ধ্রুবক, আর পায়ের মান তো তোমরা জানোই, আর টুটা তোমার সূত্রের যে টু পাই। ইলেকট্রনের গতিবেগ আর থেকে প্রশ্ন আসলো নিচের কোন তথ্যটি ভুল। বি দেওয়া ছিল প্রোটনের গতিবেগ, যে তোমার ইলেকট্রনিক খনিক ভরবেগ শিখতেছি, বিতে প্রোটনের গতিবেগ ওটাই কিন্তু ভুল তথ্য। তার মানে তুমি ডেমনস্ট্রেশন অর্থাৎ সূত্র কোনটা দ্বারা কি প্রকাশিত, এইখান থেকে তো মেডিকেল ডেন্টালের প্রশ্ন আসছে। এখন তুমি যদি একবার যদি প্রশ্ন চলে আসে, এখন তুমি যদি মনে করো যে এইখান থেকে আর প্রশ্নের সম্ভাবনা নাই, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। মনে রাখতে হবে যে টপিকটার মধ্যে প্রশ্নটা একবার আসে, বোর্ড পরীক্ষা বলো, বিশ্ববিদ্যালয় বলো, অন্য জায়গায় বলো, সেই প্রশ্নটাই কিন্তু আরেকবার সেই টপিক প্রশ্নটি ঘুরে পেঁচে আসতে পারে। প্রশ্নটা টপিক সেম থাকবে, প্রশ্নটা চেঞ্জ থাকবে, টপিক কিন্তু ঘুরে থাকবে না। তাহলে এম ভি আর সমান কি এন ইজ বাই 2 পাই কোথায় আছে, এন ইজ বাই কি 2 পাই, বি নাম্বারে রাইট আনসার। কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সময় ইলেকট্রন বিন্যস্ত হয়? সকলে জানি আহ্বাও নীতি। শোনো প্রিয়া শোনো, ডিপিএস করে এফডিপিএস করে একটু পরে আমরা শিখাবো। আহ্বাও নীতি ইলেকট্রনগুলোকে বিন্যস্ত, আগে কি নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন ক্রমান্বয়ে পূর্ণ করে, ক্রমান্বয়ে কি করে উচ্চ শক্তি স্তরে গমন করে। মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের কি সূত্র কোনটা? বা স্লাইডে পিডিএফ দিবেন, যদি তো নোট করে যদি ভালো নোট করতে পারো সেক্ষেত্রে স্লাইডে পিডিএফ পাবা, তাছাড়া পসিবল না। ঠিক আছে, অ্যাটমস অফ কেমিস্ট্রি ফেসবুক পেজে নোট করলে সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করে দেখতে পারি। মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? মৌলের কি উপশক্তি স্তর বলছে, মনে রাখবে এখানে স্টুডেন্ট সবচেয়ে বেশি সময় সবাই কি করবে 2n স্কোয়ার দাগায় ফেলবে, কারণ ওই যে বোর মডেল তো লেখা আছে কোন একটা অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কোয়ার, মনে করো যে ওইটাই চাইছে, সেক্ষেত্রে এই নাম্বারটা দাগায় ফেলে। টিচাররা হচ্ছে এই নাম্বার অপশন দিয়ে রাখে, আর তোমরা হচ্ছে মারো ছক্কা, সাথে সাথে কি হয়ে যাও, বোল্ড আউট হয়ে যাও। তো এখানে কি মনে রাখতে হবে, প্রতিটি অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, প্রতিটি অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দিতে বলে কি লাগবে 2n স্কোয়ার। আরেকটা যদি বলে প্রতিটি উপশক্তি স্তরে, প্রতিটি কি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কি বলতে পারে, প্রতিটি উপশক্তি স্তর কি বলতে পারে, অরবিটাল সংখ্যা। সেক্ষেত্রে সূত্র হচ্ছে কি 12+1। যেমন হচ্ছে কি পি এর ক্ষেত্রে অরবিটাল কয়টা, 3টা, ডি এর ক্ষেত্রে অরবিটাল কয়টা, 5টা, এর ক্ষেত্রে অরবিটাল কয়টা, 7টা। কারণ এখানে তুমি হচ্ছে যদি এস এর ক্ষেত্রে কয়টা, এর ক্ষেত্রে কয়টা, একটা, আর এক্স এর ক্ষেত্রে এলিমেন্ট 0, 2 এর সাথে 0 যাই করবো +1, পি এর ক্ষেত্রে এলিমেন্ট 1, 2 কে 2 এক যোগ করলে 3, পি এক্স পি ওয়াই পি জেড, তারপর কি ডিতে কয়টা, 5টা, 2 গুণে 4, এক যোগ করলে 5। আরেকটা প্রশ্ন যেটা আসবে, প্রতিটি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, প্রতিটি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন যদি বসে মানে কি 2 × 12+1। সেক্ষেত্রে আমাদের কি এসে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা, 2টা, পিতে কয়টা, 6টা, মানগুলো বসে দাও, ডিতে 10টা, এফতে কয়টা, 14টা। অর্থাৎ এইগুলো যে লিখলাম এইখান থেকে তোমাকে হচ্ছে 1 2 3 4 5 6 থেকে 7টা প্যাটার্নের প্রশ্ন আসতে পারে। পিতে অরবিটাল কয়টা, ডিতে অরবিটাল কয়টা, এফতে অরবিটাল কয়টা, এসে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, করে পেছে কিন্তু বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন আসতে পারে। বাট আমার দায়িত্ব প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা সহ সমাধান করিয়ে দেওয়া, যেটা আমি এই কারণে কিন্তু একদম ডিটেলস কিন্তু পড়িয়ে দিচ্ছি, একদম ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ। নোটগুলো পোস্ট করে কি অ্যাটমস অফ ফেসবুক কেমিস্ট্রি পেজে কি করবা, অ্যাটমস অফ কেমিস্ট্রি এফবি পেজে অবশ্যই কিন্তু নোট পোস্ট করতে হবে, এফবি গ্রুপ, এটাতে করলেই হবে। এখানে কি বলছে, কোন উপশক্তি স্তরে কি 2 × 12+1 কোথায় আছে, 2 × 12+1, তাহলে 22-এর হচ্ছে সি নাম্বারটা রাইট। নেক্সট প্রশ্ন, কোন অঞ্চলে হাইড্রোজেন বর্ণালী ব্র্যাকেট সিরিজের কি উদ্ভব ঘটে? হাইড্রোজেন বর্ণালীর সিরিজ, এই ক্ষেত্রে কিন্তু কি হেডলাইনটা কি হচ্ছে কি হাইড্রোজেন বর্ণালীর সিরিজ, ঠিক আছে, হাইড্রোজেন কি বর্ণালীর সিরিজ। তো সেক্ষেত্রে একটা শর্টকাট মনে রাখবা, হাই লাইলির বাবা পেলো বাস্কেট ফুল। ঠিক আছে, লাইলির বাবা পেলো ঠিক আছে, লাইলির বাবা পেলো বাস্কেট ফুল, লাইলির বাবা পেলো কি বাস্কেট ফুল কি মনে রাখবা, হাই, যেহেতু হামপ্রিজ আছে হাই। অনেকে বলো লাইলির বাবা বলো প্রেম বোকামির ফসল হয়, এটা অনেকে ব্রাজিলে একটা সংজ্ঞা মানে সূত্র আছে, যে কোনো তারা মনে রাখতে পারো। লাইলির বাবা কি লাতে কি মনে রাখবা, লাইমেন, এটা হচ্ছে কি লাইমেন, বাবাতে কি
বাবাতে হচ্ছে কি বামার, পেলোতে কি মনে রাখবা প্যাশেন্ট, পেলোতে কি মনে রাখবা প্যাশেন্ট, আর বাস্কেটটা কি ব্র্যাকেট, ঠিক আছে। আবার কিন্তু ওই বাকেট না, ঠিক আছে, ওই যে তোমরা হচ্ছে ওই টিউবওয়েলের যে ব্র্যাকেট, ওই ব্র্যাকেট না ব্র্যাকেট এটা বলা হয়, এটা হচ্ছে কি ফুন সিরিজ, আর এটা হচ্ছে কি হামফ্রিজ সিরিজ, এটা হচ্ছে কি হামফ্রিজ। তো এখন হচ্ছে কোনো একটা মৌলকে যদি তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের প্রবাহ যদি উত্তপ্ত করো, তাহলে মৌলটা উচ্চ শক্তি স্তর গমন করে, বা যখন তুমি হচ্ছে উত্তপ্ত পরিমাণটা কমিয়ে দিবা তখন সেটা আস্তে আস্তে নিম্ন শক্তি স্তর গমন করে, যে নিম্ন শক্তি গমন করবে এবং কি বিভিন্ন কি হয় বর্ণ সৃষ্টি হয়। তো আমাদের এখন হচ্ছে প্রচন্ড বাতাসে কি হয় লুঙ্গি ওড়ে কি আকাশে, একটা কথা আছে না, যখন তুমি হচ্ছে বেশি পরিমাণ কি করবা কোনো একটা মৌলকে তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের প্রবাহ কি উত্তপ্ত করবা, তখন উচ্চ শক্তি স্তর গমন করবে, বা যখন এটাকে তুমি কমাই আস্তে আস্তে নিম্ন শক্তি স্তর গমন, অর্থাৎ কি যে শক্তি স্তরে ফিরে আসবে সে যদি প্রথম শক্তি স্তরে ফিরে আসে কি ছিল লাইম্যান বর্ণালী সৃষ্টি হবে, দ্বিতীয় শক্তি স্তরে কি বামার, তৃতীয় বললে প্যাশেন্ট, চতুর্থ বলে ব্র্যাকেট, পঞ্চম বললে ফুন, ষষ্ঠ বললে কি হামফ্রিজ। ক্লিয়ার? ওকে। এখন কোনটা কোন অঞ্চলে দেখা যায়, এটা কি ইউভি অঞ্চল, কি দেখা যায় ইউভি, ইউভি হচ্ছে কি আলট্রাভায়োলেট বা কি অতিবেগুনি অঞ্চল। বামারটা কি দেখা যায় দৃশ্যমান, বামারটা কি দেখা যায় দৃশ্যমান অঞ্চলে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নে কত ডিবুতে যায় কতবার আসছে। আর এই যে বাকিগুলো আছে এগুলো কি আই আর বাকি অবলিত অঞ্চলে দেখা যায়। জাস্ট তিনটা জিনিস ছয়টা জিনিস পড়া কিন্তু সময় হয়ে যাবে। লাইম্যানটা কি ইউভিতে মনে রাখবা, আর বামারে কি দৃশ্যমান অঞ্চল দেখতে পাই, আর বাকিগুলো আমাদের কি আই আর বাকি অবলিত অঞ্চলে দেখতে পাই। এখন কথা হচ্ছে কি বলছে ব্র্যাকেট সিরিজ বলছে, এখন ব্র্যাকেট সিরিজ যদি বলে এখানে কি আয়ার অঞ্চল, এই সি নাম্বারটা রাইট। লাইম্যান বললে আমি ইউভি অঞ্চল অ্যান্সার করতাম, আমাকে যদি বলতো হচ্ছে বামার সিরিজ সেক্ষেত্রে আমি কিন্তু এই নাম্বার দৃশ্যমান অঞ্চল কিন্তু অ্যান্সার করতাম। একদমই ডান, সবকিছু কিন্তু এখানে যে কোনো প্যাটার্নের প্রশ্ন আছে আশা করি পারার কথা। ডিএক্স অরবিটালে কয়টি লোভ থাকে, ডিএক্স অরবিটালে কি থাকে লোভ থাকে। এখন কথা হচ্ছে লোভটা আমাকে জিনিসটা বুঝতে হবে। এখন হচ্ছে কি আমাদের কি পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল এগুলো তোমরা সকলেই জানি তাই না। তো সেক্ষেত্রে হচ্ছে এস অরবিটাল আকৃতির কেমন গোলক আকৃতির, পিতে আকৃতির কেমন, এস অরবিটাল আকৃতির, এস কি গোলক কি ফুটবল আকৃতি তাই না, গোলক আকৃতির। পি অরবিটাল কি ডাম্বেল আকৃতির, কি হয় বলা হয় পি অরবিটাল কি ডাম্বেল আকৃতির, আর ডিটা কি ডাবল ডাম্বেল, ডিটা কি ডাবল, ডিটা হচ্ছে কি ডাবল ডাম্বেল আকৃতির, আর এফটা কি অত্যন্ত কি জটিল আকৃতি, অত্যন্ত কি জটিল আকৃতির। মানে এখন ডিতে সমশক্তি সম্পন্ন অরবিটাল কয়টা, 5টা। আমাকে এখানে বলছে কি ডিএক্স অরবিটাল লোভ করে থাকে। এখন তুমি ডিএক্স যদি একটা এখানে যদি আঁকাই সেক্ষেত্রে আমরা একটা কি নেব, একটা কি এক্স অক্ষ বরাবর, একটা কি ওয়াই অক্ষ বরাবর, একটা কি জেড অক্ষ বরাবর, এখানে কি ডিএক্স ওয়াই, ওকে ডিএক্স ওয়াই করলাম। এর কথা হচ্ছে এই দুটো এক্স নেই, এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে কি জেড। এখন কি ডি অরবিটাল আকৃতি কেমন ডাবল ডাম্বেল, এখন ডাবল ডাবল মানে কি এটা হচ্ছে কি ডাম্বেল, এটা হচ্ছে কি ডাম্বেল, আরেকটা যদি এটা হচ্ছে কি ডাবল ডাম্বেল হয়ে যাবে। এখন আমাকে এক্স রাখা যায়, এক্স আর কেমন আঁকাবো আমি স্টুডেন্ট দেখুন একাডেমিক পরে এখন কি এক্স আর কি প্যাট কাটা থিওরি, মাঝখানে একটা তুমি একটা চিহ্ন দিয়ে দিবা, এক্স আর এর মাঝে এক্স আর মাঝে কি আগে তুমি বসাবা, ঠিক আছে, এই একটা বসাই দিলাম, আর বাকিটা হচ্ছে কি এই কোনা করে কি 90 ডিগ্রি, এটা যদি আমরা বসে কি 90 ডিগ্রি বসবে। তো এখানে ওকে এই যে অঞ্চলগুলো এটাকে বলা হয় লোভ। এখানে ডাবল ডাম্বেলে কটা লোভ পাওয়া যায়, 2টা লোভ, ডাবল ডাম্বেলে এই একটা লোভ, এই একটা লোভ, এই যে 3টা, এই হচ্ছে একটা কি 4টা, ঠিক আছে। তাহলে ডিএক্স অরবিটাল লোভ কয়টা, 4টা। এখন তোমাকে যদি একটা প্রশ্ন আসে পিএক্স অরবিটাল লোভ কয়টা, তোমাকে যদি বলে কি পিএক্স অরবিটাল লোভ কয়টা, সেক্ষেত্রে একটা এক্স, এখানে কি ওয়াই কিন্তু জেড। পিএক্স বলে তোমাদের পি অরবিটাল আকৃতি কেমন ডাম্বেল, তো ডাম্বেল আকৃতি কেমন অবশ্যই এটা, তাহলে পিএক্স যদি এখানে যদি বসায় দিই তাহলে এই একটা লোভ, এই একটা লোভ, তাহলে 2টা লোভ। এখন তোমাকে যদি প্রশ্ন আসে পি অরবিটাল লোভ কয়টা, সেক্ষেত্রে কিন্তু 2টা অ্যান্সার করলে চলবে না, সেক্ষেত্রে পি অরবিটালে যদি বলে সেক্ষেত্রে লোভ হবে কয়টা 6টা, কারণ পি এক্সে 2টা হচ্ছে, পি ওয়াইতে 2টা হবে, পি জেতে কি 2টা হবে, কারণ টোটাল লোভ কয়টা পি তোমাকে বলছে পি অরবিটাল লোভ কয়টা, সেক্ষেত্রে অবশ্যই অ্যান্সার করতে হবে কিন্তু 6টা, 2টাও কিন্তু অপশনে থাকবে, 2টা কিন্তু তখন কিন্তু অ্যান্সার করা যাবে না। যদি একজাক্ট তোমাকে পি এক্স বলে দেয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার 2টা। আশা করি এই রিলেটেড যদি কোনো একটা প্রশ্ন আসবে, টিচাররা কিন্তু কলেজের পরীক্ষাগুলোতে সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যারা এসএসসি 25 ব্যাচ ক্লাসগুলো করতেছো কলেজ পরীক্ষাগুলো কিন্তু এই প্রশ্নগুলো দিয়ে থাকে, পিএক্স অরবিটাল লোভ কয়টা, সেক্ষেত্রে অ্যান্সার করতে হবে কয়টা 6টা, বা পিএক্স বললে 2টা, আর পি অরবিটাল বললে 6টা, ডিএক্স ওয়াই বললে কয়টা 4টা করে লোভ থাকে। আশা করি বুঝতে পারছো। আমরা এবার হচ্ছে নেক্সট প্রশ্নে চলে যাই।
n2 l1 m1 হলে ওই অরবিটালের প্রতীক কি হবে? তো আমরা হচ্ছে একটা জিনিস, আমরা হচ্ছে কি m এর মানটা নিয়ে কিন্তু অলওয়েজ আমরা কিন্তু একটা প্যানিক খাই, তাই না? বাট নর্মাল যে সিকোয়েন্সটা আমরা যদি মনে হয় n এর মান যদি এখানে হচ্ছে 2 নেই, l এর মান কি হবে 0 আর কি হতে পারে 1 হতে পারে, আর m এর মানটা কি হবে 0 সহ প্লাস মাইনাস l, তার মানে কি -1 0 প্লাস, মানে কোনটা px কোনটা py কোনটা pz। বাট যেহেতু এটা হাজারি স্যারের দিকের প্রশ্ন, যেহেতু আমাদের হাজারি স্যার এখানে কিন্তু, বাট হাজারি স্যার একটা তোমাদের যদি বক্স থিওরিটা দেখো, একটা ভিতরে একটা লেখা আছে ইন্ডিয়ান যে মডার্ন ইনঅর্গানিক কেমিস্ট্রি বইটা রয়েছে, আর ডাক্তার হচ্ছে আর ডি মদন স্যার একটা বইটা লিখছিল ইন্ডিয়ান, সেইখানে উনি তিনটা হচ্ছে পি এর জন্য একটা অনুমোদিত মান দিয়েছে। তো ওই সিকোয়েন্স অনুযায়ী হাজারি স্যারের একটা রাইট অ্যান্সার দেওয়া আছে। বাট এটা ক্ষেত্রে তুমি সিকিউতে ইউজ করতে পারবা, এটা একদম পি এক্স ধরতে পারো, এটা পি ওয়াই ধরতে পারো, পি জেড, কোনো প্রবলেম নাই। বাট যেহেতু এমসিকিউতে চলে আসছে আর হাজারি স্যারিতে এখানে পি ওয়াইতে অ্যান্সারটা দেওয়া আছে, তো সেক্ষেত্রে যে তিনটা যে পি অনুমোদিত মান সেটা আমাকে মনে রাখতে হবে। পি এক্স এর জন্য মান উনি দিয়েছিল হচ্ছে +1, কি দিছে +1, পি এক্স এর জন্য কি দিছে উনি দিছে পি এক্স এর জন্য হচ্ছে 0, পি এর জন্য হচ্ছে কি +1, আর পি জেড এর জন্য কি দিছে -1। এটা হচ্ছে কি ইন্ডিয়া যে মডার্ন ইনঅর্গানিক কেমিস্ট্রি বইটা আছে, অর্থাৎ ডক্টর মানে আর ডি মদন স্যার যে বইটা লিখছে হাজারি স্যারে তুমি দেখবে একটা বক্স করে দেওয়া আছে, ওই বক্সের মধ্যে হচ্ছে তিনটা অনুমোদিত মানটা, তাহলে পি এক্স এর জন্য 0, পি ওয়াই কি +1। আমি এখন দেখবেন কি দেওয়া আছে, এর মান যদি 2 হয়, এল এর মান কি 1, এম এর মানটা কি 1, তাহলে এম এর মান 1 কি এখানে কি হবে পি ওয়াই, তাহলে এখানে কি 2 পি ওয়াই। হাজারি স্যার বইতে কিন্তু 2 পি ওয়াই এটা কিন্তু অ্যান্সার দেওয়া আছে। বাট আমার যদি হচ্ছে এটা যদি হচ্ছে পি এক্স তৈরি এটাকে পি ওয়াই তৈরি, কিন্তু তাহলে কেমন কি সেক্ষেত্রে হচ্ছে ক্যান্সার কিন্তু হচ্ছে 1টা কিন্তু পিজেড 2 পিজেড হয়ে যায়। বাট হাজারি স্যারের বইতে অ্যান্সার 2 পি ওয়াই দেওয়া আছে, আর উনি একটা লাইন লিখে দিচ্ছে বক্স থিওরি ইন্ডিয়ান ইনঅর্গানিক যে মডার্ন কেমিস্ট্রি বইটা রয়েছে, সেই ক্ষেত্রে পি ওয়াই মান +1। এই সিকোয়েন্স থেকে এই অ্যান্সারটা নেওয়া হয়েছে। যদি প্রশ্ন যদি চলে আসে অবশ্যই আমরা 2 পি ওয়াই অ্যান্সারটা দাগাবো। এখন তুমি যদি বলো আমি 2 পিজের দাগাইছি ভাইয়া, এটা তো অনুষ্ঠানে মানে ভুল দেওয়া আছে, ভুল না, এটা রাইট আনসার 2 পি হয় তোমাকে দাগাতে হবে। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 25টা প্রশ্নটা হাফ সেঞ্চুরি আমরা করে ফেলছি। হাফ সেঞ্চুরি কি করছি না, হাফ সেঞ্চুরি অর্ধেক করছি। মানে নিচের কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন, এটা কি আহ্বায়ক নীতি, অর্থাৎ n প্লাস এল এর যে বোরবারের যে সমীকরণটা আছে, অর্থাৎ n প্লাস এল এর মান কি বলছে শক্তি, কি বলছে সর্বনিম্ন, তাহলে n প্লাস এল এর মান যার কম তার কি শক্তি সবচেয়ে, এল প্লাস এল এর মান যার কম, n প্লাস এল এর মান যার কম তার কি হবে, n প্লাস এল এর মান যার কম তার কি হবে শক্তি কম। এখন দেখবো চারটার মধ্যে কি আমরা তো জানি এল এর মান চারটা হবে এসপি ডিএফ 0 1 2 3, তো এখানে কি বলছে 3D বলছে, 4S বলছে, 4P বলছে, 3S বলছে। তাহলে 3D এখানে কি এল ডি এর জন্য কি হবে 2, তাহলে এখানে যোগ করলে কত 5, এখানে 4, এস এর জন্য কত 0, তাহলে এখানে কি আসবে 4 আসবে, পি এর জন্য কত 1, তাহলে 4 এর 5 যোগ করলে 5, এখানে 3 প্লাস 0 যোগ করলে কত 3। এখন দেখবো যে এই চারটা মানের মধ্যে কোন মানটা হচ্ছে সর্বনিম্ন, তাহলে 5 4 5 3 এর মধ্যে কি এন এর মানটা সমান, কি এন প্লাস এল এর মান যার কম কি শক্তি কম, আর প্রশ্ন এখানে বলছে কি শক্তির কথাই বলছে, তাহলে অ্যান্সার কোনটা 3S। এখন তোমাকে যদি বলে কোনটি উচ্চ শক্তির অরবিটাল, তাহলে অবশ্যই কি এন প্লাস এল এর মান যার বেশি সেটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। বা যদি বলে কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করছে যার শক্তি কম, এন প্লাস এল এর মান যার শক্তি কম, সেই অরবিটাল ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে, সেক্ষেত্রে কিন্তু 3S অরবিটাল ইলেকট্রনটা কি করবে আগে প্রবেশ করবে। যদি কোনো কারণে এন আর এল এর মানটা সমান হয়ে যায়, এন এর মান যেখানে কম সেটার শক্তি কম এবং সেইখানে অরবিটাল ইলেকট্রন কি করে আগে প্রবেশ করে থাকে। যেমন হচ্ছে বোরের যে দুটো সমীকরণ আছে তোমরা আশা করি সকলেই জানো। 1 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার, এটা অনেকে মনে রাখতে পারে। একটা জিনিস মনে রাখেন আমাদের অলওয়েজ কিন্তু লাগে, সেটা হচ্ছে কি 1 অ্যাংস্ট্রম সমান 1 অ্যাংস্ট্রম হচ্ছে কি 10 ইনভার্স কি 10 ইনভার্স হচ্ছে কি 10 মিটার। এটা কিন্তু অলওয়েজ মনে রাখতে পারি, কারণ একটু অনেক বোর ব্যাসার্ধ পরে আসলাম না, হাইড্রোজেন পরমাণু যে প্রথম ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম বা 0.5292 অ্যাংস্ট্রম, সেটা কিন্তু আমরা কনভার্ট করে কিন্তু আমরা হচ্ছে নিয়ে গেছি। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান কি 10 ইনভার্স 10 মিটার। তো এটাকে দেখো, তোমাকে আমি বারবার বলছি কি সেন্টিমিটার থেকে যদি মিটারে নিতে চাও, সেন্টিমিটার থেকে মিটার 100 দ্বারা ভাগ করতে হয়, বর্তমানে মিটার থেকে সেন্টিমিটার কি 100 দ্বারা কি করবা গুণ করে দিবা, তাহলে 10 ইনভার্স 10 কি করবা 10 ইজ কত কি সেন্টিমিটার, সেক্ষেত্রে কি হবে 10 ইনভার্স এ সেন্টিমিটার। একদম ইজি, একদম পানি পানি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা সি ফর কারেক্ট। বামার সিরিজ n2 3 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, অবশ্যই কি ক্যালকুলেটর ইউজ করতে হবে, সিকিউর মতো একটা কোশ্চেন। তো আমরা জানি হচ্ছে কি তরঙ্গ সংখ্যা সমান কি 1/λ, আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য বলতে তাহলে কি আর এস
1/n² মাইনাস n2 কি স্কোয়ার। এই ক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে, n1 এর মান আর কি n2 এর মানটা কি করতে হবে, হিস্টোরি কি বলছে, বামার সিরিজ বলছে। তো বামার সিরিজে বলছিলাম কি ইলেকট্রন কি অসীম শক্তি স্তর, যে কোনো উচ্চ শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর যে ফিরে হচ্ছে লাইলির বাবা পেলে, বাবাতে কি বামার n1 এর মান কত 2 আর n2 এর মান কি অলওয়েজ কি দেওয়া আছে 3 দেওয়া আছে। যদি না দেওয়া থাকতো সেক্ষেত্রে 2 এর সাথে আমরা কি করে যোগতাম, লাইন সংখ্যা বা যে কোনো লাইন যদি দেওয়া থাকতো এটাকে কি করতাম, যোগ করে ফেলতাম। বলতো বামার সিরিজ তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, সেক্ষেত্রে কিন্তু n2 এর মান হতো, তৃতীয় লাইন যেহেতু বামার সিরিজ n1 এর মান কত 2 আর তৃতীয় লাইন বলছে এখানে 3টা যোগ করবো, বামার জন্য 2 আর তৃতীয় লাইনে কি 2 আর 3 যোগ করলে 5 হইতো। আর n2 মান যদি এক্সাক্ট দেওয়া আছে এখানে, সেক্ষেত্রে আমার n2 মানটা আলাদা কি করতে হবে না, যোগ করতে হবে না। সেক্ষেত্রে মানগুলো বসিয়ে দিলে তোমাকে তরঙ্গ এখানে যে মানটা বা যেহেতু 1/λ তার তরঙ্গ তোমাকে কি করে দিতে হবে, খেয়াল করে ইনভার্স করে দিতে হবে। সেক্ষেত্রে তুমি একটা অ্যান্সার পাবো হচ্ছে 6.57। সি নাম্বারের মধ্যে একটা অ্যান্সার পাবো কি পাবা 6.57 10⁻5 সেন্টিমিটার, ঠিক আছে? 6.57 10⁻5 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার অ্যান্সার দেওয়া আছে তাহলে কি বসাবো 10 96 78। দেখো 4টা অপশন কিন্তু সেন্টিমিটার আছে, তার মানে 10 76 78 পার সেন্টিমিটার রিড বা দুর্গের মানটা ইউজ করলে চলবে। বাট তোমাকে যদি এখানে ন্যানোমিটার রেঞ্জে দিয়ে থাকতো তখন কি বলতো যে 1.09678 10⁻2 পার ন্যানোমিটার ইনভার্স, ওকে ন্যানোমিটার। তৃতীয় শক্তি স্তরের জন্য অ্যাম্পিয়ার কি কৌণিক ভরবেগ আমরা কি শিখছিলাম, কৌণিক ভরবেগ কি অ্যাম্পিয়ার সমান ns বাই হচ্ছে কি 2π। এখানে কি বল তৃতীয় শক্তি স্তর বলছে, একদম ইজি 3h বাই কি হবে 2π, এর মানটা বসাই দিলাম, ডান। তাহলে 3h বাই 2π, সি নাম্বারটা রাইট। কোন মতবাদকে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, আমরা সকলেই জানি, একদম বেসিক প্রশ্ন। এটা হচ্ছে কি রাদারফোর্ড পরমাণুর মডেল। কেন বলা হয়, কারণ সৌরজগতের সাথে কি এই নামটা কি মিল করে দেওয়া হয়েছে বলে কি সৌরজগতকে সৌর মডেল বলা হয়, কি বলা হয়। আর এটা হচ্ছে কি নিউক্লিয়ার মডেলে বলা হয়, কি বলা হয় নিউক্লিয়ার মডেলে বলা হয়। কারণ কি নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়, নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়, নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়, নিউক্লিয়াসের কি ধারণা পাওয়া যায়, নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়, তাই কি বলা হয় নিউক্লিয়ার মডেল বলা হয়, তাই কি বলা হয় নিউক্লিয়ার মডেল, নিউক্লিয়ার মডেল বলা হয়। তাই একটা হচ্ছে কি সৌরজগতের সাথে মিল রেখে নামকরণ করা হয়েছে, কি বলা হয় সৌর মডেল, কি সৌর মডেল। কারণ কি সৌরজগতের সাথে মিল রেখে নামকরণ করা হয়েছে, সৌরজগতের সাথে মিল রেখে নামকরণ, সৌরজগতের সাথে, সৌরজগতের সাথে নাম, সৌরজগতের সাথে মিল রেখে নামকরণ। এইগুলো লিখে রাখবা, যা বলতেছি এগুলো লিখে রাখবেন, কখনো যদি রিটার্নে যদি চলে আসে সেক্ষেত্রে লিখতে হবে। মিল রেখে নামকরণ 0.5 এর জন্য কিন্তু ডিতেও কিন্তু রিটার্ন দিতেই পারে। তাহলে কি সৌরজগৎ কি রাদারফোর্ড পরমাণু মডেল, একে কি নিউক্লিয়াসের যেহেতু ধারণা পাওয়া যায় এখানে কি বলে নিউক্লিয়ার মডেল বলা হয়, কি সৌর মডেল বলা হয়। বিকৃত আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কি বলছে 486.7 ন্যানোমিটার হলে এর ফ্রিকোয়েন্সি কত। তো ফ্রিকোয়েন্সি মানে কি নিউ বার কি সি বাই কি ল্যামডা, সি কি আলোর বেগ কত 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড, আর তরঙ্গ দৈর্ঘ্য কি আছে ল্যামডার মান 486.7 কি আছে ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার। তাহলে 10⁻9 মিটার ক্যালকুলেশন করে তুমি পাবা 6.163 10⁻14 হার্টজ, ঠিক আছে। এই নাম্বারটা হচ্ছে রাইট আনসার। নেক্সট প্রশ্ন চলে যাই, 32 নাম্বার। কোন আলোক রশ্মির কি ফ্রিকোয়েন্সি বেশি হবে, যে বলছিলাম না তরঙ্গ দৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সি কম পাওয়া যায় বলে ওটা শক্তি কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখানে কি ফ্রিকোয়েন্সি কার বেশি হবে, যার কি ল্যামডা কম, যার কি হবে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে কম, তার কি হবে ফ্রিকোয়েন্সি বেশি। যার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কি হবে ফ্রিকোয়েন্সি কি হবে বেশি হবে। এখন তরঙ্গ দৈর্ঘ্য কি মহাজগতের গামা রঞ্জন কি অতিবেগুনি দৃশ্যে যত নিচে নাম্বার তরঙ্গ দৈর্ঘ্য কি বৃদ্ধি পাবে, তার মানে উপরে যেটা থাকবে তার কি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে মহাজগতে গামা রঞ্জনকে কি গামা রঞ্জনকে এই তো এক্স রে আছে না, এটা হচ্ছে কি সবচেয়ে কি তরঙ্গ দৈর্ঘ্য কম, তার উপরে দিয়ে কি থাকে তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে। এটা ছন্দ লিখে দিয়েছিলাম বা আরেকবার লিখতে চাচ্ছি না। ওকে তো মহাজগতে গামা রঞ্জন কি রঞ্জনকে যেহেতু হচ্ছে গামা কিছু নাই, রঞ্জন এক্স রে আছে উপরে যেটা আছে তরঙ্গ সবচেয়ে মানে রেডিওর নিচের দিকে কি উপর থেকে নিচে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে বৃদ্ধি পাবে। তখন ফ্রিকোয়েন্সি বেশি বলছে মানে তরঙ্গ দৈর্ঘ্য কি হলো কম হলো, উপরের একটা মান যেটা হচ্ছে কি এক্স এ হচ্ছে রাইট অ্যান্সার।
অসীম দূরত্ব ইলেকট্রন তৃতীয় শেলে স্থানান্তরিত হলে নিচের কোন বর্ণালী কি সিরিজ কি বলছে তৃতীয় শেলে একটু আগে বললাম না লাইলির বাবা পেলো বাস্কেট ফুল বা লাইলির বাবা বললো প্রেম বোকামির ফসল ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি লাইলির বাবা পেলো পে দ্বারা আমরা কি বলি প্যাশন কি বলছে কি প্যাশন কোথায় আছে এ নাম্বার হচ্ছে রাইট আনসার নেক্সট প্রশ্ন ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় নিচের কোনটি একদম বেসিক একটা কোশ্চেন ইলেকট্রন বিন্যাসে যে ব্যতিক্রমগুলো সেটা হচ্ছে কি ক্রোমিয়াম তারপর হচ্ছে কি কপার সিলভার একদম মাথায় রাখবো সেটা কি ক্রোমিয়াম কপার কি সিলভার এখানে কি বলছে আনসার কি ক্রোমিয়াম আছে নরমালি ক্রোমিয়াম যে ইলেকট্রন বিন্যাস এখানে কি হবে আর্গন 4s2 3d কত 4 কারণ আমরা জানি n+l এর মান যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে অবশ্যই 4s থেকে আগে ইলেকট্রন ক্রমান্বয়ে পূরণ করে উচ্চ শক্তি স্তর গমন করবে বাট আমাদের এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা দুইটা ডি তে ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা দুইটা আরেকটা জিনিস জানি অর্ধপূর্ণ আর পূর্ণপূর্ণ অরবিটাল আংশিক পূর্ণ অরবিটাল থেকে অনেক বেশি কি হবে সুস্থিত হবে সেক্ষেত্রে যদি এস থেকে যদি একটা ইলেকট্রন যদি d5 এ প্রবেশ করে একটা d তে যদি প্রবেশ করে কি d5 এখানে অর্ধপূর্ণ থাকলো এসও কিন্তু অর্ধপূর্ণ থাকলো তাহলে সেক্ষেত্রে মূলটা সবচেয়ে বেশি কি থাকবে স্থিতিশীল আচরণ করবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কোনো ব্যতিক্রম যে স্বাভাবিক এটা হচ্ছে কি স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা বাট নরমালি যে ব্যতিক্রম ইলেকট্রন হচ্ছে কি আর্গন 4s1 3d5 এখানে হচ্ছে কি ক্রোমিয়াম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কপারের ক্ষেত্রে সেম 3d10 4s1 হবে সিলভারের ক্ষেত্রে সেম ঠিক আছে তাহলে সি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে চলে যাই নিচের কোন অরবিটাল বক্স পদ্ধতিতে আহ্বানিত কি হয় নাই মানা হয় না খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন বক্স পদ্ধতিতে মানা হয় না 2s এর পর 2p কোনটা কি গেছে দেখার টাইম নাই আমি এখানে লিখে ফেলবো হচ্ছে কি শোনো 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 প্রিয়া শোনো প্রিয়া শোনো ডিপিএস করি ডিপিএস করি এফডিপিএস করি এফডিপিএস করি কি বললাম শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো ডিপিএস করি ডিপিএস করি এফডিপিএস করি এফডিপিএস করি এখন এসটা মানে কি সিকোয়েন্স সাজাই ফেলবো অনের পরে 2 তারপর কি 2s যেখানে এস হবে আগে সাজাই ফেলবো 3 তারপর এখানে কি 4 5 6 7s 8s পি এর ক্ষেত্রে এখানে কি 2 দাও 2p তারপর কি 3p 4p 5p 6p 7p দেন তৃতীয় লাইনে কি 3 দ্বারা শুরু করবো 3d এর পরে কত শুরু করবো 4d তারপর এখানে কত 5d তারপর এখানে কত 6d চতুর্থ লাইন কি দিয়ে শুরু করবো 4 দ্বারা 4f এর পর কি করবো 5f ওকে এবার আমি দেখবো যে কোনটার পর কোনটা 2s এর পর কি 2p 2s 2p রাইট এ নাম্বার রাইট 3s এর পর কি 3p 3s 3p a b দুইটাই রাইট এটা দুইটা রাইট কি বলছে 5s আর কি 5p 5s তবে এখানে কি বলছে 5p ওকে এটা দেখি কি 4s এর পর কি 3p দেন কি বলছে আহ্ব নীতি কি বলা হয় না মানা হয় নাই তার 4s তো কি 4s এর আগে কি আছে 4s এর আগে হচ্ছে কি 3p টা আছে ওকে কি 5s আর কি 5p তার মানে কি 5p এটা 5p ঠিক আছে 5p এর আগে কি থাকার কথা 4d থাকার কথা 5p এর আগে কি থাকার কথা 5p এর আগে 4d থাকার কথা বাট এখানে কি আছে 5p এর আগে কি আছে 5s আছে এই কারণটা কি মানা হয় নাই বাট বাকিগুলো কিন্তু সিকোয়েন্স কিন্তু সবগুলাই কিন্তু মানছে ওকে একদমই কিন্তু রাইট আনসার সি আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে চলে যাই M3+ আয়নে 23টি ইলেকট্রন থাকলে m এর পারমাণবিক সংখ্যা কত শর্টকাট এটা হচ্ছে যদি তোমাকে কোন আয়ন থাকে আয়ন তাহলে কি করবা ইলেকট্রন প্লাস চার্জ কি মনে রাখবা যদি আয়ন থাকে তা তোমাকে যদি বলা যে পারমাণবিক সংখ্যা নির্ণয় করতে বলে যদি পারমাণবিক সংখ্যা আয়ন যদি থাকে ঠিক আছে আয়ন যদি থাকে সেক্ষেত্রে তোমাকে যদি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে কি করবে ইলেকট্রন প্লাস কি করবে চার্জ করবে ইলেকট্রন কয়টা দেওয়া আছে 23টা ইলেকট্রন দেওয়া আছে আর চার্জ কয়টা দেওয়া আছে চার্জ প্লাস 3 দেওয়া আছে তাহলে 3 যোগ করবো তাহলে 23 আর 3 যোগ করলে কত 26 3 কি 26 আনসার কত 26 26 কার পারমাণবিক সংখ্যা আয়রনের পারমাণবিক সংখ্যা আয়রনে কি 3+ আয়ন হতে পারে আমরা কি জানি আয়রনে কি সূত্র সারণ কত Fe2+ আর এটা কি Fe3+ আয়ন ক্রোমিয়াম পরমাণুতে কয়টা বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন আছে এই প্রশ্ন অনেকে বুঝতে পারে না আমি যত ক্লাসগুলো নিয়েছি স্টুডেন্টের সাথে আমি অফলাইনে কত ক্লাস নিয়েছি আমি একাডেমিকে পড়িয়েছি যখন আমি দেখি অযুগ্ম ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রনের কনসেপ্টটা তারা হচ্ছে অ্যান্সারগুলো করতে পারে না তো সেক্ষেত্রে হচ্ছে আগে যাই বলুক যদি ক্রোমিয়াম বলছে মেন কথা আমি ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবো এখানে কি আর্গন মানে কি 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আমি কি লিখলাম না আর্গন 4s1
3d5 অযুগ্ম ইলেকট্রন মানে কি বিজোড় ইলেকট্রন কিন্তু বলে দিয়েছে বিজোড় ইলেকট্রন কি অযুগ্ম ইলেকট্রন সেম এখন দেখো এই ডি তে সমশক্তি সম্পন্ন অরবিটাল কয়টা আছে আমাদের কয়টা 5টা 1 2 3 4 5 1 2 3 4 5 এখন ইলেকট্রনগুলো কি করে সিঙ্গেল সিঙ্গেল হুন্ডের নীতি অনুযায়ী কি করবে সিঙ্গেল সিঙ্গেল করে প্রবেশ করবে সিঙ্গেল করে প্রবেশ করলো 5টাতে 5টা প্রবেশ করছে আর এখানে এসে কয়টা ইলেকট্রন একটা টোটাল বিজোড় ইলেকট্রন কয়টা 5 আর যোগ করলে 6টা একদম বেসিক একটা প্রশ্ন বাট এই প্রশ্নটা অনেকে মুখস্থ করে মুখস্থ করা তো কিছু নাই এখন তোমাকে যদি এটা মুখস্থ করো বা তোমাকে এখন যদি বলা হচ্ছে N3 মানে আছে বিজোড় ইলেকট্রন কয়টা ঠিক আছে N3 মানে ইলেকট্রন বিজোড় ইলেকট্রন কয়টা সেক্ষেত্রে তো মাথা হ্যাং হয়ে যাবে তোমরা মনে রাখলে হাজারিসের অনুশীলনে ক্রোমিয়াম বেস 6টা বিজোড় ইলেকট্রন থাকে মুখস্থ করলাম পেরে গেলাম বাট এই প্রশ্ন টিচার যদি হচ্ছে N3 মানে দিয়ে দেয় সেক্ষেত্রে বিজোড় ইলেকট্রন কয়টা অপশনে দিল 3 4 5 ডি নাম্বার কোনোটি নয় সেক্ষেত্রে তুমি তো জানবা না তুমি বেসিকটা যদি না বোঝালে N3 মাইনাস কি নিয়ন আর নিয়ন ইলেকট্রন বিন্যাস কত 10 তার মানে কি 1s2 2s2 কি 2p6 1s2 2s2 কি 2p6 p তে সমস্ত অরবিটাল কয়টা তিনটা p তে সমস্ত অরবিটাল কয়টা তিনটা তাহলে px p হয় p যে কি ইলেকট্রন কি সিঙ্গেল সিঙ্গেল প্রবেশ করবে এখানে একটা সিঙ্গেল এখানে একটা সিঙ্গেল তো তিন ঘর প্রবেশ করার পর কি আবার কি এখানে প্রবেশ করে এখানে প্রবেশ করে তার মানে n3 মাইনাসে কোনো কি নাই n3 মাইনাসে কোনো কি নাই বিজোড় ইলেকট্রন নাই এটা কিন্তু অনেক জায়গায় কিন্তু পরীক্ষা এটা আসছে আশা করি বুঝতে পারছো বিজোড় ইলেকট্রন কনসেপ্টটা আশা করি একদম সবার ক্লিয়ার পানি করে দিয়েছি এটা কিন্তু একদম বেসিক একটা প্রশ্ন এবার চলো নেক্সট প্রশ্নে চলে যাই নিচের কোন পরমাণুতে কি আছে ডি অরবিটালে কি আছে ইলেকট্রন আছে তো ডি অরবিটাল ইলেকট্রন বলছে তার মানে হচ্ছে আমাকে ডি তে দেখতে হবে কি সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করে কিনা পটাশিয়াম অবশ্যই কিন্তু ডি তে ইলেকট্রন প্রবেশ করে না বাট ক্যালসিয়াম তাও প্রবেশ করে না বাট আর্গন স্ক্যান্ডিয়াম কিন্তু কি 21 স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 21 আর্গন 4s2 3d1 তাহলে ইলেকট্রন কি সর্বশেষ ইলেকট্রন কি ডি অরবিটালে স্ক্যান্ডিয়াম প্রবেশ করছে এই কারণে হচ্ছে কি ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার বাট পটাশিয়াম ক্যালসিয়াম আর্গন কিন্তু সর্বশেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করে নাই এই কারণে ডি নাম্বারটা স্ক্যান্ডিয়ামে সর্বশেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করছে পরবর্তী প্রশ্ন নিচের কোন বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 820 ন্যানোমিটার হলে ওই রশ্মির কি বলছে শক্তি নির্ণয় করতে বলছে তাহলে ওই রশ্মির শক্তি আমরা কি শিখছিলাম প্লাঙ্কের সমীকরণ কি ডেল ই সমান কি এইচ নিউ ডেল ই সমান কি এইচ নিউ তাহলে এখানে হচ্ছে কি এইচ আর নিউ কি সি বাই কি ল্যামডা এখন এই এইচটা কি প্লাঙ্কের ধ্রুবক তো প্লাঙ্কের ধ্রুবকের মানটা কি 6.626 10 ইনভার্স কত 34 এখানে হচ্ছে সিটা কি আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ল্যামডার মান কত 820 দেওয়া আছে তাহলে এখানে 820 আর আমরা জানি 1 ন্যানোমিটার সমান 10 ইনভার্স কি 9 মিটার তো এখানে কি লিখবো 10 ইনভার্স 9 তো আমরা যদি ক্যালকুলেশন করি তুমি ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 2.424 10 ইনভার্স হচ্ছে 19 জুল এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু তোমার এই সিটিতে আসবে ঠিক আছে এই সিটিতে কিন্তু বোর্ড পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসবে এটা হচ্ছে কি বোর্ড পরীক্ষায় কোশ্চেন বোর্ড এক্সামে কিন্তু এই রিলেটেড কোশ্চেনগুলো আসবে কোন অরবিটাল ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক খুবই একটা কনসেপচুয়াল কোশ্চেন এটা একদম ইজি একটা কোশ্চেন বাট এই কোশ্চেনটা কিন্তু অনেক জায়গায় প্রশ্নটা আসছে কোন অরবিটাল ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক এখন বলো তো কোথায় ঘনত্ব সর্বাধিক থাকবে এখন আমি যদি মনে করি একটা রুমে ক্যাপাসিটি হচ্ছে 5 জন বা রুমে যদি 10 জন থাকি মানে ঘনত্বটা সর্বাধিক হয়ে যাবে না মানে যত আকার যত ছোট ইলেকট্রনের ঘনত্ব তত কি হবে সর্বাধিক হবে তার মানে এখন দেখবো 2p1s 2s3s এর মধ্যে কার আকার সবচেয়ে ছোট তো কার আকার সবচেয়ে ছোট একদমই দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি 1s এর আকারটা কি সবচেয়ে ছোট কারণ এখানে n এর মানটা যত ছোট হবে ঘনত্ব ইলেকট্রনের ঘনত্বটা কি থাকবে তত কি সর্বাধিক বা বেশি পাওয়া যাবে এই প্রশ্নটা অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে ট্রাফিক সিগন্যালে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি 665 ন্যানোমিটার আগের যে আমরা 41 নম্বর কোশ্চেন এই যে সমাধান করে আসলাম 39 নম্বরের প্রশ্নটা সেটা হচ্ছে কিন্তু সেম প্রশ্ন জাস্ট তরঙ্গ দৈর্ঘ্য কি 665 ন্যানোমিটার ওকে 66 কি তাহলে আমরা কি ডেল ই সমান এইচ নিউ এখানে এইচ এর মান কত 6.626 10 ইনভার্স কত 34 এখানে কিন্তু তোমার দেখা সুবিধা এখানে 6.62 দেওয়া আছে তার মানে এখানে কিন্তু আমি ক্যালকুলেশন করার সময় অবশ্যই কিন্তু আমার কিন্তু 6.62 ইউজ করব যদি তোমাকে মানটা না দেওয়া থাকে তাহলে 6.626টা ইউজ করব 10 ইনভার্স 34 বুঝতে পারছো যেহেতু মানটা দেওয়া 6.62 আমরা এটা ইউজ করব এখানে কি সি কত 3 × 10⁸ ল্যামডা মান কত দেওয়া আছে 665 10³ মিটার নিতে চাই তাহলে অন্যান্য 10⁻9 10 ইনভার্স 9 মিটার ঠিক আছে তো ক্যালকুলেশনগুলো তুমি হচ্ছে অ্যান্সার পাবো হচ্ছে 2.986 10 ইনভার্স 19 জুল ঠিক আছে একদমই বেসিক একটা প্রশ্ন অবশ্যই বোর্ড এক্সামে প্রশ্ন আসবে তো বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে যাই
3D অরবিটালের জন্য m এর মান নিচের কোন সেটটি হবে? তাহলে কি বলছে 3D অরবিটালের জন্য বলছে। তা 3D অরবিটালের জন্য আমি এখানে কি বলছি, এখানে কি একটা কি আছে, এখানে একটা প্রধান শিক্ষক আছে আর একটা কি আছে, সহকারী শিক্ষক আছে। তাহলে আমাকে বলছে m এর মান নিচের কোনটা হবে। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারি, প্রধান শিক্ষক কত 3 আর d এর জন্য সহকারী শিক্ষক মান d এর জন্য এর মান কত, d এর জন্য এর মান কত 2। তবে এখানে এর মান কত হবে 2। m এর মানটা কি 0 সহ প্লাস মাইনাস, তাহলে কি -2 -1 0 +1 +2। তাহলে কোথায় আছে m এর মান, -2 -1 0 +1 +2। সি ফর কারেক্ট। সমীকরণটিতে লাইমের সিরিজের ক্ষেত্রে অ্যানন এর মান, তাহলে যদি বলছে লাইলির বাবা পেলো, তা লাইলির বাবা যদি প্রথমটা কি, অর্থাৎ ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর প্রথম শক্তি স্তরে যদি ফিরে আসে, সেটা হচ্ছে কি লাইমের সিরিজ। অ্যানন এর মান কত হবে কি 1। তাহলে কি লাইলির বাবা পেলো কি বাস্কেট ফুল, হাইড্রোজেন বন্ডের সিরিজটা কিন্তু লিখে দিয়েছিলাম না, লাইমেনটা হচ্ছে প্রথমে। পরমাণু কোন দুটি কণিকা পরস্পর সমান? আমরা সকলেই জানি ইলেকট্রন আর প্রোটন পরস্পর সমান, যার ফলে পরমাণু কি হয় বিদ্যুৎ নিরপেক্ষ হয়। ইলেকট্রন আর প্রোটন ইলেকট্রন কি প্রোটন পরস্পর কি হয় সমান, যার ফলে আমরা পরমাণু কি হয় বিদ্যুৎ নিরপেক্ষ। উচ্চ শক্তির অরবিটাল কোনটি? তো আমরা আহ্বানিতে বলছিলাম n+l এর মান যার কি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, শক্তি কম। আমাকে এবার বলছে উচ্চ শক্তির অরবিটাল, তার মানে আমাকে দেখতে হবে n+l এর মান যার বেশি সেটা কি হবে উচ্চ শক্তির অরবিটাল। n+ কি বলছে উচ্চ শক্তির অরবিটাল বলছে, তার মধ্যে সিকোয়েন্স কি মনে রাখতে হবে, l+l এর মান কি যার বেশি, n+l এর মান যার বেশি তার কি শক্তি বেশি, n+l এর মান যার কি শক্তি বেশি। এখন আমি দেখবো হচ্ছে n+ হচ্ছে কি l এর মানটা দেখবো। তাহলে এখানে কি 4f, তারপর হচ্ছে কি 5s, তারপর হচ্ছে কি 5p, তারপর হচ্ছে কি 6s। তাহলে এখানে কি 4 + f এর জন্য কত 3, তাহলে 5 + কি 0, 5 + 1 6 + 0, এখানে কত 7, এখানে কত 5, এখানে 6, এখানে কত 6। তাহলে এই চারটা মানের মধ্যে কি শক্তি বেশি বলছে, তার কোথায় শক্তি বেশি, যার n+l এর মান বেশি। 4f হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম এই রিলেটেড প্রশ্ন কিন্তু অবশ্যই আসে। আরেকটা প্যাটার্ন হচ্ছে কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করে কোন অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করে। আহ্বানিত যে দুটো রুলস, n+l এর মান যার কম তার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর n+l এর মান যার হচ্ছে বেশি তার হচ্ছে শক্তি বেশি এবং ইলেকট্রন কি পরে প্রবেশ করবে। আর n+l এর মান যখন সমান হয়ে যায় n এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে। এখন আমাকে বলছে p অরবিটালের কি আকৃতি কেমন, সেটা হচ্ছে কি ডাম্বেল আকৃতি, কি ডাম্বেল একটু আগে লিখতেছিলাম না, আবার লিখে দিই স্মরণ করে। রেসটা হচ্ছে কি গোলক আকৃতি, রেসটা কি হবে গোলক বা ফুটবল আকৃতি বলা হয়। পিটা হচ্ছে কি ডাম্বেল আকৃতি, পিটা কি ডাম্বেল আকৃতি। লোভের সময় কিন্তু তোমাদের হচ্ছে পড়িয়ে দিয়েছিলাম। ডিটা হচ্ছে কি ডাবল ডাম্বেল, ডিটা হচ্ছে কি ডাবল ডাম্বেল আকৃতি, এরকম থাকবে এরকম। তাহলে চারটা এরকম দুই চারটা কি লোভ সৃষ্টি হবে। আর এফটা কি বলছিলাম অত্যন্ত কি জটিল আকৃতির, এফটা কি হবে অত্যন্ত জটিল আকৃতির। এখন বলছে পি অরবিটাল যেটা বলছে কি ডাম্বেল আকার। এখন তোমাকে পি পরিবর্তে এস বলতে পারে, ডি বলতে পারে, এফ বলতে পারে, যেটাই বলো না কেন তোমাকে হচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাকে কিন্তু হলে গিয়ে করে আসতে হবে। নিচের পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের কোনটি কি পি ব্লকভুক্ত? কি বলছে পি ব্লকভুক্ত। তাহলে পি ব্লকভুক্ত মানে কি সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করবে পি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে। এখন সর্বশেষ কি বলছে পি। এখন হচ্ছে লিথিয়াম 3 কার, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, লিথিয়ামে কিন্তু এসে আছে 11 কার, সোডিয়াম সেখানে কিন্তু এস। তাহলে এ আর বিতে অ্যান্সার হচ্ছে না। সি নাম্বারে 33টা মিলে পারমাণবিক সংখ্যা হচ্ছে কি আর্সেনিক, 33 কার পারমাণবিক সংখ্যা আর্সেনিকের। ওকে দেখি আর্সেনিকটা ট্রাই করে দেখি। আর্সেনিক হচ্ছে আমাদের 33টা পারমাণবিক সংখ্যা, যেটা নিচে লিখে লিখলাম। আমরা কি লিখবো আর্গন 4s2 18 20 3d10 4s2, তারপরে কি 4s 4p3। এখানে হচ্ছে কি 18, এখানে কি 20, মানে এখানে হচ্ছে 30, মানে 18 4s আর্গন 4s2 3, এখানে হচ্ছে কি কপার পর্যন্ত 30, তারপরে 4s2 পরে কি 4p আসবে। এখন হচ্ছে কি 33 কার, 33 আর 3টা যোগ করতে 30 আর 3 যোগ করলে 33, আর 33 কি সর্বশেষ কোথায় প্রবেশ করছে পিতে প্রবেশ করছে। তার মানে যা 33 যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে কি পি ব্লক মুক্ত, পি ব্লক ভুক্ত মৌল। আর 33 কার পারমাণবিক সংখ্যা হচ্ছে কি আর্সেনিক। পরীক্ষা কিন্তু চলে আসে, আমরা কিন্তু যখন পর্যায় সারণী পড়বো চমৎকার ভাবে তোমার কিন্তু থিওরিটা একদম চমৎকার এক ক্লাসে কিন্তু পর্যায় সারণী আমাদের বস বানিয়ে ফেলবো। তোমার লেগে থাকবে ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাসগুলো করে অ্যাটমস অফ কেমিস্ট্রি ফেসবুক গ্রুপে পোস্ট করে দাও। তোমরা যদি ভালো রেসপন্স থাকে তোমাদের ক্লাসগুলো আমরা আরো ফ্রি ক্লাসগুলো তোমাদের কিন্তু আমরা নিয়ে থাকবো। অ্যাটমস অফ ফেসবুক কেমিস্ট্রি ফেসবুক পেজটা তোমরা হচ্ছে ফলো দিয়ে রাখো।
নিচের কোন মৌল ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে কি ক্লোরিন হবে, অপশন এটা ডি নাম্বারটা ক্রোমিয়াম না, এটা হচ্ছে ক্লোরিন হবে। এখন তোমাকে বলছে হুন্ডের নিয়ম কি, একই সমশক্তি সমঅরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে হচ্ছে বসবে যাতে তারা হচ্ছে কি সবার ইলেকট্রন স্পিন কি একই মুখী হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে কি নাইট্রোজেনের যে ইলেকট্রন হুন্ডের অনুযায়ী দেখি 1s2 2x2 2p কি 3, তাহলে পিতে সমশক্তি সমঅরবিটাল কয়টা আছে, 3টা, px py pz, তাহলে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, এখানে 3টা বিজোড় ইলেকট্রন। ওকে, হুন্ডের নিয়ম মানছে। ফসফরাসের ক্ষেত্রে যদি দেখি 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে এইখানেও কিন্তু আমি বলতে পারি হুন্ডে এখানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে, 3টা বিজোড় ইলেকট্রন আছে। এখন আমি যদি সালফারের ক্ষেত্রে দেখি 1s2 2s2 2p6 3s2 3p4, এইবার দেখি পিতে সমশক্তি সমঅরবিটাল কয়টা আছে, 3টা, তাহলে এখানে সিঙ্গেল ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে সিঙ্গেল, তারপরে সিঙ্গেল, যেহেতু সিঙ্গেল করে প্রবেশ করবে কি প্রথম করে আবার কি ফিরে আসবে, 4টা আছে। ওকে, তারপরে এখানে বিজোড় ইলেকট্রন কয়টা, 2টা, তারপরে এখানে বিজোড় ইলেকট্রন কয়টা পাচ্ছি, 3টা বিজোড় ইলেকট্রন, এখানে কয়টা পাচ্ছি, 3টা বিজোড় ইলেকট্রন, এখানে কয়টা বিজোড় ইলেকট্রন পাচ্ছি, 2টা। এখন কথা হচ্ছে লাস্টটা কি ক্লোরিন, দেখি এখানে বিজোড় ইলেকট্রন কয়টা পাই। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, 17 পারমাণবিক সংখ্যা 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে পিতে সমশক্তি সমঅরবিটাল কয়টা আছে, 3টা আছে, তাহলে সিঙ্গেল ইলেকট্রন সিঙ্গেল সিঙ্গেল, আবার ইলেকট্রন আবার ইলেকট্রন, তার মানে ক্লোরিনের বিজোড় ইলেকট্রন কয়টা আছে, একটা। তার 4টা অপশনের মধ্যে যার হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যা কম থাকবে তা সেটা কিন্তু হুন্ডের নিয়ম কিন্তু তুলনামূলক কিন্তু কি কম প্রযোজ্য হবে। তাহলে অবশ্যই ডি নাম্বারটা কি রাইট অ্যান্সার। বুঝতে পারছো, প্রত্যেকটা কিন্তু বিজোড় ইলেকট্রন সংখ্যা আমরা বের করে ফেললাম। ক্রোমিয়াম পরমাণু বিজোড় ইলেকট্রন কয়টা, N3 - বিজোড় ইলেকট্রন কয়টা বা অযুগ্ম ইলেকট্রন কয়টা, এই রিলেটেড কোশ্চেন হুন্ডের নীতিতে কিন্তু প্রশ্নগুলো চলে আসে। তরঙ্গ সংখ্যা কোন রশ্মির ক্ষেত্রে কি হবে, বেশি হবে, যে তরঙ্গ সংখ্যা কোন রশ্মির ক্ষেত্রে বেশি হবে, তো আমরা কি পড়ছিলাম, যার হচ্ছে তরঙ্গ সংখ্যা কি বলছে কোন রশ্মির ক্ষেত্রে বেশি, যেহেতু তরঙ্গ সংখ্যা বলছে আমার এখানে অ্যান্সার কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য মানটা কি হওয়া লাগবে, বেশি হবে, কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি হওয়া লাগবে, কম হওয়া লাগবে, তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, কম হওয়া লাগবে। এখানে কি বলছে, বেশি বলছে তরঙ্গ সংখ্যা, তার মানে এখানে হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। এখন হচ্ছে ইউভি আইআর রেড রে আর কি বলছে, এক্স রে বলছে, কি বলছে, ইউভি আইআর রেড রে আর কি এক্স রে বলছে, তার মানে হচ্ছে এইখান থেকে যার তরঙ্গ দৈর্ঘ্য মানটা কম, একটু বলছিলাম না, মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবহেলিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন। তাহলে এখানে কি বলছে, বেশি মানে কি তরঙ্গ দৈর্ঘ্য কার কম, বলো তো 4টা অপশন মধ্যে ইউভি মহাজগতের গামা রঞ্জনকে, তাহলে এখানে কি এক্স রে আছে, এক্স রে হচ্ছে রাইট অ্যান্সার। আর উপরে দিয়ে কি তরঙ্গ দৈর্ঘ্য মানটা কি থাকে, কম থাকে, আমরা লিখটা কিন্তু এই হচ্ছে যে ছকটা কিন্তু লিখেছিলাম সুন্দর, তোমাদের লিখে দিয়েছিলাম, বারবার লিখছি না, কারণ একই টপিক বারবার লিখে তোমরা বিরক্ত হবে, টাইমটা কিন্তু আমাদের সেভ করা লাগবে। আর তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে এক্স রে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম সেটা হচ্ছে কি তরঙ্গ সংখ্যা বেশি, ব্যস্তার মধ্যে সম্পর্ক, একটা কম হলে আরেকটা বাড়বে। নিচের কোন মৌল ইলেকট্রন সাধারণ নিয়মের কি ব্যতিক্রম, একটু আগে বললাম ক্রোমিয়াম কপার সিলভার ইলেকট্রন দেখিয়ে দিলাম, তাহলে এখানে কি সিলভার, 3টা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। আইসোটোনের উদাহরণ কোনটা, একদম বাচ্চা কালের বেসিক একটা কোশ্চেন, আমরা এর আগে রিপিট কোশ্চেনটা করে আসছি, তাহলে অ্যান্সারটা কি মনে রাখবো, নিউটন সংখ্যা সমান, কোথায় নিউটন আছে, অর্থাৎ আমার যে মৌলের যে পরিচিত নির্ধারক সেটা হচ্ছে কি উপরে থেকে থাকে ভর সংখ্যা থাকবে, নিচে কি পারমাণবিক সংখ্যা থাকবে, আর একটা কি পরমাণু বাকি অণুর সংখ্যা, আর এখানে m প্লাস মাইনাস মানে কি 4 সংখ্যা। এখন এ থেকে যদি জেড যদি বেক করে আমরা কি পাবো, n এর মান, অর্থাৎ কি নিউটনের মানটা পাবো a মাইনাস জেড। এখানে কি বলছে, আইসোটোন বলছে, তাহলে আমি কি দেখবো, যেখানে এ মানে এ আর জেড এর কি বেক করে যেটা সেম পাবো, 13 থেকে 7 বেক করলে কত 6, 13 মিলবে না এটা, এখানে 13 থেকে 7 বের করলে কত 6, 13 থেকে 6 বের করলে 7, এটা অ্যান্সার হবে না, 8 থেকে 40 9, 20 থেকে 20 হবে, এখানে 20 এই ডি নাম্বারটা, কারণ 31 থেকে 15 বের করলে কত হবে 16, 32 থেকে 16 বের করলে 16, অর্থাৎ n এর মান যেহেতু নিউটন সংখ্যা সমান, তার মানে এটা কি আইসোটোনের, অর্থাৎ ডিএমসি ডি ফর ডিরেক্ট, ঠিক আছে, ডি ফর ডিএমসি ডি ফর ডিরেক্ট। যারা এই 24 25 26 যারা এই ক্লাসগুলো করতেছো, যারা মেডিকেল প্রিপারেশন হচ্ছে, অবশ্যই ডি নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে, ডিএমসি টার্গেট হওয়া হচ্ছে, রাইট। নিচের কোন আইনটিকে অধিক স্থিতিশীল হবে, এটা হচ্ছে হাজারিস্টার অনুশীলিত ভুল অ্যান্সার দেওয়া, তো আমরা হচ্ছে ভুল অ্যান্সার কখনোই দেবো না, আমি কখনোই সাপোর্ট করি না, কারণ অনেকে মনে করে যে ভাইয়া অনেক ভাইয়া, আমি অনলাইনে অনেক বড় বড় প্ল্যাটফর্ম ভাইয়ের আছে, তারা বলে যে ভুল অ্যান্সার হাজারিস্টারিতে যেটা আছে সেটা রাইট অ্যান্সার করতে, বাট যারা আসলে প্রকৃত অর্থে মানে শিক্ষক যারা হচ্ছে জন্য ভালো চায়, তারা কখনোই কিন্তু ভুল অ্যান্সার করতে আগ্রহী করে না। আমি কখনোই তোমাদের ভুল অ্যান্সার করতে বলবো না, যেগুলো এই কারণে কিন্তু আমি এতগুলো টাইম নিয়ে কিন্তু তোমাদের কিন্তু পাট করে কিন্তু তোমাদের অনুশীলনের প্রশ্ন ব্যাংক সমাধান করিয়ে দিচ্ছি। এটা অনেক গাইড দেওয়া আছে, কভার 2+ মানে সঠিক অ্যান্সার দেওয়া আছে,
আমি কিছু অনলাইনে ক্লাসগুলো দেখছি, তারা বলে ডি নাম্বারটা রাইট অ্যান্সার করার জন্য বলে যে যেগুলো ভুল অ্যান্সার দেওয়া আছে ওগুলো ডিরেক্ট মুখস্থ করবে, একদম অপশন সব মুখস্থ করবো। তোমার এত সময় আছে যে অপশন সব মুখস্থ করবো, বা রাইট অ্যান্সার অলওয়েজ আমি অ্যান্সার করবো, কখনো ভুল অ্যান্সার সাপোর্ট করি না, স্টুডেন্টদের কখনো আমি বলবো না। অধিক স্থিতিশীল, দেখো কপার প্লাসটা যদি এটা হচ্ছে কপার প্লাস রাইট অ্যান্সার হবে। কেমন কপার মেন কাজ হচ্ছে কপারের আমরা কি নির্ণয় করা, ইলেকট্রন বিন্যাস করা, কারণ কি আর্গন তারপরে কি হবে 4s1 কি হবে 3d কি হবে 10, তার মানে হচ্ছে কপার প্লাস, তার মানে একটা ইলেকট্রন যদি এখান থেকে সরিয়ে ফেলি তাহলে 4s ইলেকট্রন কি আগে চলে যাবে, তাহলে এখানে কি আর্গন 3d কি হবে 10 হবে। তাহলে তুমি দেখো কপার 2+ কেন অ্যান্সার হবে না, দেখো এখানে যদি আর্গন যদি ইলেকট্রন রাখি তাহলে 3d 10 থেকে আরেকটা ইলেকট্রন কি হবে ভ্যানিশ হয়ে যাবে। এখন আমাকে বলো d10 আর d9 এর মধ্যে কোনটা বেশি স্থিতিশীল, অবশ্যই d10, কারণ আমরা জানি d-তে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা 10টা, আর যেখানে 10টা ইলেকট্রন থাকবে, কারণ আমরা জানি অর্ধপূর্ণ আর পরিপূর্ণ অরবিটাল আংশিক পূর্ণ অরবিটাল থেকে অনেক বেশি কি হবে সুস্থিত হবে, যার ফলে কপার প্লাসটা কি হবে অধিক বেশি স্থিতিশীল। অবশ্যই সি ফর কারেক্ট অ্যান্সার, নট ফর ডি, এটা মাথায় রাখতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। হাজার স্যারের অনুষ্ঠিত ভুল অ্যান্সার দেওয়া আছে, ভুল অ্যান্সার কখনোই সাপোর্ট করবো না আমি। নিচের কোনটির ক্ষেত্রে বোর্ড তত্ত্ব প্রযোজ্য নয়, অবশ্যই বোর্ড তত্ত্ব ফার্স্ট ক্লাস, ভাই কি পড়াইছি বোর্ড তত্ত্ব কি ফার্স্ট ক্লাস, অর্থাৎ একের বেশি পারবে না। এখানে হাজার স্যারে কিন্তু বোর্ডের যে মডেলের সীমাবদ্ধ লেখা আছে, বোর্ড মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা দিতে পারে না। এই যে পরমাণু বা আয়নের কথাটা আছে এটা তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষায় বহুপদী সমাপ্তির সুযোগে পরীক্ষায় চলে আসে, বাট তোমাকে যেহেতু এমসিকিউর কথা বলছে, ভাইয়ের কথা আর এস থিওরি রাস শর্টকাট, একের বেশি পারবে না, মানে বোর্ড পরমাণু মডেল মানে ফার্স্ট ক্লাস, কি বললাম ফার্স্ট ক্লাস, মানে কি একের বেশি পারবে না। এখন একের বেশি পারবো না, এটা মনে রাখলে কিন্তু আমি এত বড় যে লাইন আমার কিন্তু পড়া লাগতেছে না, পড়াটা কিন্তু চমৎকার হয়, কিন্তু আমি স্টাডির জন্য কি পড়াটা কিন্তু কমে নিতে পারি, একের বেশি কি পারবো না বা পারবো না। বোর্ড তত্ত্ব কি বলছে প্রযোজ্য নয়, এটা নয় বলছে না, বোর্ড তত্ত্ব প্রযোজ্য, সেটা আমাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তো 1, অবশ্যই রাইট অ্যান্সার। হিলিয়াম প্লাস মানে কি 2 থেকে যদি 1 বিয়োগ করি এখানে কিন্তু 1 রাইট। লিথিয়াম 2+ মানে কি 3 থেকে যদি 2 বিয়োগ করি 1, এই নাম্বারে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা কিন্তু 1ই আছে, বাট এই হাইড্রোজেন প্লাস 1 থেকে যদি 1 বিয়োগ করি 0, তার মানে 0-র জন্য কিন্তু বোর্ড তত্ত্ব কি হবে না প্রযোজ্য হবে না। 53 নম্বর প্রশ্ন। আর আজকে আমরা হচ্ছে 2টা প্রশ্ন সমাধান করাবো, তার মাধ্যমে আমাদের হচ্ছে আজকের গুণগত রসায়ন পার্ট 1 এর ক্লাসটি সমাপ্ত হয়ে যাবে। পরবর্তী বৃহস্পতিবার গুণগত রসায়ন পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হব, অর্থাৎ গুণগত রসায়ন টোটাল আমরা 4টা ক্লাস নেব। 54 নম্বর প্রশ্নটা কি বলছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি যদি ইয়ন বলছে, রাইট, তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি বলছে, তাই ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে ইয়ন কি হবে, ইয়ন সমান হচ্ছে ইয়ন ইন্টু 1/n², ঠিক আছে। এখানে ইয়ন বসাই দিলাম, আর এখানে হচ্ছে এন এর মান কত দেওয়া আছে, এন এর মান কি দেওয়া আছে তৃতীয় শক্তি স্তর বলছে, তাহলে তৃতীয় শক্তি কি ক্যালকুলেশন করলে 1/9, 3² করলে 9, কোথায় আছে ইয়ন ইন্টু 1/9, এই নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। লাস্ট প্রশ্ন, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলে রশ্মি দেখা যায়। হাইড্রোজেন বর্ণালীর সিরিজ একটু আগে পড়লাম না, লাইলির বাবা পেলো বাস্কেট ফুল, হাই, আরেকটা ছন্দ হচ্ছে কি লাইলির বাবা বলল প্রেম বোকামির ফসল, যেটা দ্বারা তুমি মনে রাখতে পারো। তুমি কিভাবে মনে রাখতে সেটা ফ্যাক্টর না, নাম্বার ইনশিওর করাটা তোমার দায়িত্ব। হাইড্রোজেন মানে কি দৃশ্যমান অঞ্চল বলছে, বারবারই বলতেছিলাম, লাইমেনটা হচ্ছে অতিবেগুনি অঞ্চল দেখা যায়, বামারটা দৃশ্যবেগুনি মানে দৃশ্যমান, বাকিগুলো হচ্ছে কি আয়ার বাকি অবহেলিত অঞ্চল। তাহলে কি বারবারই বলতে বামার হচ্ছে কি দৃশ্যমান অঞ্চল, খুবই গুরুত্ব, অনেক জায়গায় প্রশ্নটা আসছে, রিপিট কোশ্চেন, একটু আগে আমরা কিন্তু এটা সমাধান করে আসলাম। অর্থাৎ আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই, আশা করি তোমরা সকলেই ক্লাসটি এনজয় করেছো। তো ক্লাসের হচ্ছে নোট অবশ্যই কিন্তু অ্যাটমস অফ কেমিস্ট্রি এফবি গ্রুপে কিন্তু পোস্ট করতে হবে, এবং হচ্ছে কি এফবি গ্রুপে কিন্তু পোস্ট করতে হবে। আর প্রত্যেক রবি এবং হচ্ছে বৃহস্পতিবার, বিকাল ঠিক 3টায় আসপেক্ট সিরিজ এবং হচ্ছে অ্যাটমস অফ কেমিস্ট্রিতে একই সাথে তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে। একই সাথে কিন্তু আসপেক্ট সিরিজ আর কি অ্যাটমস অফ কেমিস্ট্রি এফবি গ্রুপ প্লাস কি পেজে কিন্তু এই ক্লাসগুলো কি করতে পারবা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। ক্লাস নোটটা কিন্তু অবশ্যই গ্রুপে কিন্তু পোস্ট করবা, আর ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবা। প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতে পারতেছো কিনা, অপশনগুলো একদম ব্যাখ্যা তোমাদের জন্য কতটা কার্যকরী হচ্ছে সবকিছু জানিয়ে দিবা। বেশি আর সময় নেব না, তোমাদের সকলকে অসংখ্য বেশি ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে গুণগত রসায়ন পার্ট 2 নিয়ে আগামী বৃহস্পতিবার বিকাল ঠিক 3টায়। সবাই সুস্থ ভালো থাকো, আসসালামু আলাইকুম।